ঠিক আছে, এটা আমাদের পলিটিক্যাল ইকোনমি কোর্সের শেষ ক্লাস। আমরা এখানে একটু কনসেপ্টগুলো রিভিউ করার চেষ্টা করবো এবং তারপরে আপনারা যে 5টা দেশের উপরে কেস স্টাডি তৈরি করছেন সেগুলো নিয়ে আপনাদের কাছ থেকেই শুনবো, মূলত আমি শেখার চেষ্টা করবো। তো কিছুক্ষণ আগে আপনাদের সাথে আমার ডিসকাশন হচ্ছিল যে পলিটিক্যাল ইকোনমি কোর্সটার জরুরতটা কি, এটার গুরুত্বটা কি। তো আমরা যেটা আলোচনা করতেছিলাম যে আমরা রাজনীতি এবং অর্থনীতি যে কোনো একটাকে আলাদাভাবে দেখার সুযোগ খুব কম বাস্তব পৃথিবীতে। কারণ আপনার যে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত যেরকম সেটার উপরে অর্থনীতির একটা বড় ভূমিকা থাকে। ধরেন আপনার দেশের মানুষ যদি খুব খুশি থাকে অর্থনীতি নিয়ে, আপনার দেশের অর্থনীতি যদি খুব সচ্ছল থাকে, সেখানে যদি মানুষের প্রচুর চাকরি থাকে, তাদের সমাজের সবগুলা গোষ্ঠীর ভেতরে যদি কিছু না কিছু সম্পদের বন্টন থাকে, তখন তাদের আসলে পরিবর্তনের আকাঙ্ক্ষা খুব বেশি থাকে না, তাই তো? আবার সিমিলারলি যদি কিছু গোষ্ঠী সুবিধা পায়, অর্থনৈতিক সুবিধা পায়, এবং কিছু গোষ্ঠী অর্থনৈতিক সুবিধা না পায়, কারো কাছে চাকরি আছে কিন্তু কারো কাছে চাকরি নেই, এরকম যদি হয় তখন কি হবে, যে সেখানে এক ধরনের রাজনৈতিক পরিবর্তনের একটা পটভূমি তৈরি হতে পারে। সিমিলারলি উল্টাভাবে আমরা দেখি যে অর্থনৈতিক সিদ্ধান্ত বা অর্থনৈতিকভাবে রিসোর্স অ্যালোকেশনের সিদ্ধান্তে সেখানে রাজনীতি ভূমিকা রাখতে পারে বা রাজনৈতিক কনসিডারেশন কাজ করতে পারে। যেমন আপনার এই যে দেখেন কোভিড-19 সংকটের সময় আমাদের একটা বিতর্ক চলে আসছে যে আমাদের এই যে প্রণোদনা প্যাকেজ দেওয়া হবে, এই যে 5,000 কোটি টাকা, এই আরএমজি খাতে আমরা কি এটা মালিকদেরকে সরাসরি প্রণোদনাটা দিব আর মালিকদেরকে সরাসরি ঋণটা দিব, নাকি এটা সরাসরি সেই টাকাটা আমরা আসলে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে শ্রমিকদের কাছে পৌঁছে দিব, তাদের মোবাইল অ্যাকাউন্টের মাধ্যমে পৌঁছে দিব, তাদের বেতন হিসেবে পৌঁছে দিব? সুতরাং এখানে কি আমরা মালিক পক্ষকে টাকাটা দিব নাকি শ্রমিক পক্ষকে টাকাটা দিব? আমরা রাজনীতির সংজ্ঞা যখন করছি তখনই আমরা একবার বলছি যে রাজনীতি মানে কেবলমাত্র আওয়ামী লীগ বিএনপি না, রাজনীতি মানে যখনই দুইটা আলাদা ইন্টারেস্ট গ্রুপ, দুইটা স্বার্থ গোষ্ঠী থাকবে এবং যারা যারা রিসোর্সের অ্যালোকেশনের জন্য বা ভ্যালুজের অ্যালোকেশনের জন্য একটা দ্বন্দ্বে বিরাজমান থাকবে, তখনই যে পরিস্থিতিটা তৈরি হয় সেটাকে আমরা বলতেছি রাজনীতি। যদি তাই হয়, আমরা কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি যে যদি তাই হয়, আমরা দেখতে পাচ্ছি যে এই যে কোভিড-19 সংকটের সময় যে রিসোর্সের অ্যালোকেশন, সেই রিসোর্সের অ্যালোকেশনের ক্ষেত্রে এটা কিন্তু একটা রাজনৈতিক সিদ্ধান্ত যে আপনি শ্রমিক পক্ষের কথা শুনবেন নাকি আপনি মালিক পক্ষের কথা শুনবেন। অর্থাৎ এখান থেকে যেটা বোঝাতে চাচ্ছি যে যেকোনো অর্থনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে রাজনীতি একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং রাজনীতিকে বাদ দিয়ে অর্থনীতির সিদ্ধান্ত, গ্রোথের ডিসকাশন এগুলো আসলে করাটা খুবই ডিফিকাল্ট। যদি তাই হয়, সেখান থেকে আমরা রাজনীতি এবং অর্থনীতির একটা সংশ্লেষ বা মিথস্ক্রিয়া এটা দেখার চেষ্টা করছি পুরো কোর্সে। সেটা দেখতে গিয়ে আমরা শুরু থেকে বাংলাদেশের ক্ষেত্রে দেখার চেষ্টা করছি, বাংলাদেশের ইতিহাস দেখার চেষ্টা করছি, বাংলাদেশের সেই যে 1947 থেকে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক কাঠামোর যে ভিন্নতা, সেটা থেকে কিভাবে এই যে বৈষম্য আরো বেশি ঘনীভূত হয় এবং সেখান থেকে কিভাবে কালক্রমে আসলে বাংলাদেশের স্বাধীনতায় ফলশ্রুতিতে আসে আর কি, এই বৈষম্যের ফলশ্রুতিতে, সেটা আমরা দেখছি। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেটার পেছনে কি রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল সেটা আমরা দেখছি, যে আমাদের এক ধরনের সমাজতান্ত্রিক দেশ আমরা তৈরি করতে চেয়েছি বা সমাজতান্ত্রিক মনোভাব, সেটা আমরা অনেকাংশে দেখছি যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রতিফলিত হয়েছে। একটা জাতীয়করণের পরিকল্পনা ছিল, সম্পত্তি এবং শিল্প কারখানাগুলো রাষ্ট্রায়ত্ত করা হয়েছিল এই সময়। তারপরে সেটা কাজ করে নাই, কেন কাজ করে নাই আমরা দেখছি, এবং কিভাবে আস্তে আস্তে 75 থেকে 90 এর মধ্যে আমরা ওই রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানা থেকে কিভাবে আস্তে আস্তে আমরা বেসরকারি মালিকানার দিকে গেছি, সেটা আমরা তারপরে দেখছি। এইটুকু দেখার পর আমরা একটু চলে গেছি ইনস্টিটিউশনের ধর্মে, আমরা ইনস্টিটিউশনকে বোঝার চেষ্টা করছি। ইনস্টিটিউশনকে বোঝার যখন চেষ্টা করছি তখন আমরা ওয়াই নেশনস ফল দেখছি, ড্যারেন আসামোগ্লু এন্ড জেমস রবিনসনের, এবং সেখানে ইনক্লুসিভ ইনস্টিটিউশন, এক্সট্রাকটিভ ইনস্টিটিউশন, এই আইডিয়াগুলো আমরা দেখছি। ইনক্লুসিভ ইকোনমিক ইনস্টিটিউশন, ইনক্লুসিভ পলিটিক্যাল ইনস্টিটিউশন যদি থাকে, তাদের আর্গুমেন্ট হচ্ছে একটা দেশের গ্রোথ ভালো হয়, ইকোনমিক গ্রোথ ভালো হয়। তাদের আর্গুমেন্ট হচ্ছে যদি একটা দেশে এক্সট্রাকটিভ ইকোনমিক ইনস্টিটিউশন এবং এক্সট্রাকটিভ পলিটিক্যাল ইনস্টিটিউশন থাকে, তাহলে ওই দেশের গ্রোথ হয় না বা গ্রোথটা স্ট্যাগন্যান্ট থাকে। তবে তারা এটাও বলছে যে এক্সট্রাকটিভ পলিটিক্যাল ইনস্টিটিউশন থাকলেও তার আন্ডারে ইনক্লুসিভ ইকোনমিক ইনস্টিটিউশন থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে। এই জিনিসটা জরুরি, এটা একটু বইয়ে দেখে নিন, যদি আপনাদের পরে ফাইনাল টাইনাল হয় সেই সময় এগুলো একটু দেখে নিন। তারপরে আমরা পলিটিক্যাল সেটেলমেন্টের আইডিয়াতে আসছি, এটা আমি আর একটু সময় নিয়ে আলোচনা করতে পারলে ভালো হতো, কিন্তু আমরা মূল কিছু কনসেপ্ট দেখার চেষ্টা করছি। ইনস্টিটিউশনের যে বেনিফিট ডিস্ট্রিবিউশন যে কোনো দেশে,
সেটা কি ওই দেশের ক্ষমতার যে ডিস্ট্রিবিউশন, সেই ইনস্টিটিউশনের বেনিফিট ডিস্ট্রিবিউশন আর ক্ষমতার যে ডিস্ট্রিবিউশন, এই দুইটা কি কমপ্লাই করে কিনা, এটা কি কনসিস্টেন্ট কিনা, সেটা জানাটা জরুরি। যদি না করে, যদি কনসিস্টেন্ট না হয়, অর্থাৎ যে সবচেয়ে বেশি ক্ষমতাবান সে যদি সবচেয়ে বেশি ইনস্টিটিউশনের বেনিফিট অ্যাক্টিভ না করে, তাহলে সে সবসময় চেষ্টা করবে এমন একটা ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট তৈরি করতে যেখান থেকে সে সবচেয়ে বেশি বেনিফিট অ্যাক্টিভ করতে পারে। যতক্ষণ না সে সেটা পারবে না ততক্ষণ পর্যন্ত সে চেষ্টা করে যাবে। এবং যদি ইভেন্চুয়ালি সে একটা ইনস্টিটিউশনাল বেনিফিট ডিস্ট্রিবিউশন পায় যেটা নিয়ে সে সন্তুষ্ট, যেখানে সবচাইতে ক্ষমতাবান আসলে সবচাইতে বেশি ইনস্টিটিউশনের বেনিফিট পাচ্ছে, যে কম ক্ষমতাবান সে কম পাচ্ছে, এরকম একটা ডিস্ট্রিবিউশন যদি তৈরি হয় এবং সেটা যদি একটা মিনিমাম ইকোনমিক ভায়াবিলিটি নিশ্চিত করে, মিনিমাম পলিটিক্যাল স্টেবিলিটি নিশ্চিত করে, তাহলে আপনারা আমরা যেটা দেখতে পাচ্ছি যে তাহলে আর মানে তাহলে ওই পলিটিক্যাল সেটেলমেন্টটা আসলে সময়ের পর সময় টিকে থাকে বা লম্বা সময় ধরে টিকে থাকে। ফাতেমা একটু মাইক্রোফোনটা মিউট করেন। তাহলে ওই পলিটিক্যাল সেটেলমেন্টটা টিকে থাকে। আর যদি সেটা যদি ইকোনমিক ভায়াবিলিটি বা পলিটিক্যাল ভায়াবিলিটি নিশ্চিত না করে, তখন সেই পলিটিক্যাল সেটেলমেন্টটা আসলে টিকে থাকে না, ওটার স্টেবিলিটিটা চ্যালেঞ্জড হয়। সেখান থেকে আমরা কিছু কনসেপ্ট দেখার চেষ্টা করছি। হোল্ডিং পাওয়ার, এই পাওয়ার বলতে আমরা কি বুঝাইছি, হোল্ডিং পাওয়ার, সেই হোল্ডিং পাওয়ার আজকে কুইজে আপনারা অ্যান্সার দিচ্ছেন। সেটার আবার দুইটা কম্পোনেন্ট। আপনি কি পরিমাণ, যখন আপনি কারোর সাথে ওই দ্বন্দ্বে লিপ্ত থাকেন, আপনি কি পরিমাণ কস্ট অ্যাবজর্ব করতে পারেন এবং কি পরিমাণ কস্ট বাকিদের উপরে ইম্পোজ করতে পারেন। আর একটা খুবই জরুরি কনসেপ্ট যেটা আমরা দেখছি সেটা হচ্ছে রুলিং কোয়ালিশন। কারণ আপনি ক্ষমতায় থাকতে গেলে আপনি এরকম একটা রুলিং কোয়ালিশন তৈরি করেন। যখন রুলিং কোয়ালিশন তৈরি করেন, আপনি কিছু গোষ্ঠীকে সাথে নেন, কিছু গোষ্ঠীকে সাথে নেন না। যাদেরকে বাদ দেন, হরাইজন্টালি যাদেরকে বাদ দেন, তারা যদি আপনার চাইতে বেশি ক্ষমতাবান হয় বা তারা যদি ক্ষমতাবান হয়, তাহলে আপনার এই রুলিং কোয়ালিশনটা ভালনারেবল হয়। আর তারা যদি দুর্বল হয়, তাহলে আপনার রুলিং কোয়ালিশনটা বেশি স্থায়ী হয় বা আপনি শক্তিশালী হন। সিমিলারলি এটা ছিল হরাইজন্টাল, আবার ভার্টিক্যালও আছে। আপনার নিচেও হয়তো অনেকগুলা, হয়তো আপনি জাতীয় পর্যায়ে রাজনীতি করতেছেন, কিন্তু হয়তো প্রভিন্সিয়াল, রাজ্য পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে, প্রাদেশিক পর্যায়ে, জেলা উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে হয়তো অনেকগুলো পাওয়ার কাঠামো আছে, অনেকগুলো ক্ষমতা কাঠামো আছে। তাদের উপরে আপনার কন্ট্রোল কিরকম, তাদের উপরে আপনার নিয়ন্ত্রণ কিরকম। তাদের উপরে যদি নিয়ন্ত্রণ ভালো হয় তাহলে ভালো, আপনি অনেকদিন টিকতে পারবেন। তাদের উপরে যদি আপনার নিয়ন্ত্রণ খুব বেশি না থাকে, তারাও কিন্তু আপনাকে চ্যালেঞ্জ করতে পারে ইভেন্চুয়ালি। সেই রুলিং কোয়ালিশনটা খুবই জরুরি। দ্বিতীয়ত হইতেছে আপনার রাজ্যে, আপনার দেশে যে ব্যবসায়ীরা আছে বা যে উদ্যোক্তারা আছে, তারা কতটুকু আসলে তাদের টেকনোলজিক্যাল ক্যাপাবিলিটি কত বেশি, সেটাও একটা কনসিডারেশনের বিষয়। সো এই এলিমেন্ট গুলা আমরা আইডেন্টিফাই করছিলাম। আমরা কয়েকটা কনসেপ্ট দেখছিলাম যে পলিটিক্যাল, আচ্ছা প্রথমত একটা ডিসকাশন যেটা দেখছিলাম যে ক্যাপিটালিস্ট পলিটিক্যাল সেটেলমেন্ট ডেভেলপিং কান্ট্রিগুলোতে হয় না, কারণ ডেভেলপিং কান্ট্রিগুলোর অর্থনীতির একটা বড় অংশ আসলে ইনফর্মাল ইকোনমি দ্বারা পরিচালিত। সুতরাং এগুলো ক্লায়েন্টালিস্ট পলিটিক্যাল ইকোনমি দ্বারা পরিচালিত হয়। তার মধ্যে তার পলিটিক্যাল সেটেলমেন্ট কয়েক ধরনের হইতে পারে। এই ক্লায়েন্টালিস্ট পলিটিক্যাল সেটেলমেন্টের মধ্যে কয়েক ধরনের ঘটনা আমরা দেখতে পারি। এক হইতে পারে যে তার একটা কম্পিটিটিভ ক্লায়েন্টালিজম থাকতে পারে। কম্পিটিটিভ ক্লায়েন্টালিজম মানে হচ্ছে যে আলাদা আলাদা বিজনেস ইন্টারেস্ট গ্রুপ থাকবে এবং তাদের মধ্যে কম্পিটিশন হবে আর কি। কখনো একটা গ্রুপ হয়তো রুলিং কোয়ালিশন তৈরি করবে, কখনো আরেকটা গ্রুপ রুলিং কোয়ালিশন তৈরি করবে। আরেকটা ঘটনা যেটা হতে পারে যে একটা ডমিনেন্ট পার্টি থাকবে। সো একটা ডমিনেন্ট পার্টি হবে এবং সে আসলে একটা শক্ত রুলিং কোয়ালিশন তৈরি করবে। আরেকটা হচ্ছে ডমিনেন্ট পার্টি থেকে ইভেন্চুয়ালি আপনি দেখতে পারেন যে একটা অথরিটারিয়ান রেজিম তৈরি হয়েছে। তো একটা হচ্ছে ডমিনেন্ট পার্টি শক্তিশালী হতে পারে, ডমিনেন্ট পার্টি উইক হতে পারে, ক্লায়েন্টালিস্ট কম্পিটিটিভ ক্লায়েন্টালিজম তৈরি হতে পারে, অথবা যেটা হতে পারে একদম অথরিটারিয়ান একটা রেজিম হতে পারে। তো আপনারা যে ডিসকাশন গুলো করবেন নানা দেশের ক্ষেত্রে, আমরা ঘুরে ফিরে এই শব্দগুলাই দেখবো। কখনো দেখবো অথরিটারিয়ান রেজিম ছিল, সেখান থেকে হয়তো আস্তে আস্তে করে একটা সময় কম্পিটিটিভ ক্লায়েন্টালিজমে গেছে, তারপর সেখান থেকে আবার ডমিনেন্ট পার্টিতে গেছে, সেখান থেকে আবার দেখবো যে অথরিটারিয়ান একটা রেজিমে গেছে। তো আমরা এইটাই দেখার চেষ্টা করবো আপনাদের আলোচনা থেকে। মূলত মানে আপনাদেরও এত কথা বলার দরকার নেই। আপনারা মূলত আমাকে বলবেন যে আপনি যে দেশের উপরে কাজ করছেন, সেই দেশের এই পলিটিক্যাল সেটেলমেন্টের ইভলিউশনটা কয় ধাপে বিভক্ত, মানে কয়বার ট্রানজিশন হয়েছে মুশতাক খানের মধ্যে তার কাজের মধ্যে। সেখানে প্রত্যেকটা ধাপে ধাপে রুলিং কোয়ালিশনে কারা ছিল, রুলিং কোয়ালিশনের বাইরে কারা ছিল, রুলিং কোয়ালিশনে কারা ছিল, রুলিং কোয়ালিশনের নিচে কারা ছিল। যদি থাকে তাইলে বলবেন, না থাকলে ওই জিনিস ডিসকাস করার দরকার নেই। দ্বিতীয়ত হইতেছে ব্যবসায়ী গোষ্ঠী বা বিজনেস ইন্টারেস্ট গ্রুপ, তারা কিভাবে অ্যালাইন্ড ছিল।
ওই ক্ষমতা কাঠামোর সাথে, রুলিং কোয়ালিশনের সাথে। তারা কি রুলিং কোয়ালিশনের ভেতরে ছিল? তারা কি রুলিং কোয়ালিশনের বাইরে ছিল? একদল ব্যবসায়ী গোষ্ঠী ছিল, যারা ছিল তো তারাই সবসময় ছিল, নাকি এখানে আসা যাওয়া ছিল, নতুন ব্যবসায়ী গোষ্ঠী আসছে, আগের ব্যবসায়ী গোষ্ঠী বের হয়ে গেছে? এই ডিসকাশনটা আমি আপনাদের সাথে করতে চাই, বাংলাদেশ দিয়ে শুরু করতে চাই। যেহেতু আমাদের নিজেদের দেশ, আমি বলছিলাম 6:30টার মধ্যে শেষ করবো, কিন্তু রিভিউ করার জন্য 6:30 বাজারে ফেলছি, সুতরাং আমি 7টা পর্যন্ত কন্টিনিউ করবো। স্বর্ণা, আয়েশা, আপনাদের মধ্যে কারটাকে রেফারেন্স ধরে ডিসকাশনটা শুরু করবে? একটু দ্রুত বলবেন, আগামী 30 সেকেন্ডের মধ্যে। স্বর্ণা, আয়েশা। স্যার আপনি যে কোনো একটা সিলেক্ট করেন। আচ্ছা ঠিক আছে, আপনারটা করি। আপনি 8 বার করে পড়ছেন বলছেন যেহেতু। জি স্যার, আপনি যেটা ঠিক আছে। স্যার আমারটার ক্ষেত্রে নিচের মাইন্ড ম্যাপটাতে যদি চলে যায়, আমি ওখানে একটু ট্রাই করছি গোছানোর, আমি মেবি ওখান থেকে বলতে পারবো শর্ট করে। ওকে, আবার এতক্ষণের ডিসকাশন কি বোঝা গেছে? এখানে কি কোনো কোয়েশ্চেন আছে? না স্যার ঠিক আছে, এগুলো আমার ইয়েতে সবটাই এসেছে মোটামুটি, কিছু জিনিস হয়তো মিস। মানে আমি কি কিছু বাদ দিয়ে গেছি? আপনার রোল কত বলেন? স্যার 18। একটু আস্তে আস্তে এমনি আপনি গল্পটা বলতে থাকেন, আমি ততক্ষণে আনতেছি এটা। স্যার বাংলাদেশের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে প্রথমে এটা 4 পর্যায়ে, মানে বাংলাদেশ এখন 1958 সালের থেকে মূলত হচ্ছে এই মানে আর্টিকেলটা হচ্ছে এখান থেকে কনজিউম করা হয়েছে। তো এখানে 1958 সাল থেকে 2020 পর্যন্ত, মানে হয়তো আর্টিকেলে 2012 কিংবা 13 পর্যন্ত কনজিউম করা হয়েছে, বাট আমি 2020 পর্যন্ত পুরো একটা কনক্লুশন টানার চেষ্টা করেছি। তো এখানে স্যার যেটা আমি দেখানোর চেষ্টা করেছি, মূল বিষয়বস্তুটা বলতে বোঝাচ্ছি যে স্যার কোন পর্যায় থেকে বাংলাদেশের একদম প্রথম পর্যায়ে ছিল হচ্ছে। আপনারা কি দেখতে পাচ্ছেন সবাই? একটু তো বড় করব, মানে শুরু থেকে উপরে রাখবো, তারপর আমি আস্তে পরে নিচে নামবো, এরকম কিছু? উপরে, হ্যাঁ, এখানে দেখা গেছে যে 1958 সাল থেকে বাংলাদেশের এই পলিটিক্যাল সেটেলমেন্টের ব্যবস্থাপনাটা দেখানো হয়েছে। তো এখানে স্বৈরাচারী শাসন থেকে বাংলাদেশে প্রতিযোগিতামূলক ক্লায়েন্টিলিজম, অর্থাৎ অথরিটিয়ান রেজিম থেকে হচ্ছে কম্পিটিটিভ ক্লায়েন্টিলিজমের দিকে এগিয়ে আসার 4টা ধাপ দেখানো হয়েছে। তো প্রথম যেটা দেখানো হয়েছে তার সামরিক স্বৈরাচারী শাসন, যেখানে আইয়ুব খান শাসন আমলে ছিল। সেখানে সামরিক স্বৈরাচারী শাসনে 1958 থেকে 1971 এই সময়টায় যেটা হয় স্যার, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়। ওখানে আস্তে আস্তে বিভিন্ন শিল্পের উন্নতি ঘটতে থাকে, কিন্তু সমস্যা হচ্ছে স্যার অসম বন্টন থাকে, যেটা আমি লিখেছি স্যার ওই যে পতনের কারণ হিসেবে, যে নীতিমালাগুলোর মুনাফা অসন্তোষজনকভাবে হচ্ছে এখানে, ফলে হচ্ছে ইস্ট পাকিস্তান অর্থাৎ হচ্ছে পূর্ব পাকিস্তানের মানুষ আস্তে আস্তে সোচ্চার হয়ে ওঠে, এবং যেটার ফলে হচ্ছে একটা সময় রাজনৈতিক বন্দোবস্তটা অস্থিতিশীল হয়ে পড়ে, এবং সেখান থেকে এবং এটা তো আসলে আমরা পড়ছিও, মানে আমরা তো আমাদের সেমিস্টারের প্রথম ধাপে যে ডিসকাশনটা করছি সেটা তো আসলে এটাই ছিল যে সেখানে শিল্পায়ন হইছে, শিল্প কারখানা তৈরি হয়েছে, কিন্তু আসলে যা তৈরি হয়েছে বেশিরভাগই তৈরি হয়েছে ওয়েস্ট পাকিস্তানে, তাই না? যে ওখানে ওরা ইম্পোর্ট করছে, ওরা নিজেদের ইন্ডাস্ট্রি তৈরি করছে। পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন একটা ছিল, আমি জানি না আপনাদের মনে আছে কিনা, এটা ক্লাসে ডিসকাস করছিলাম। ইস্ট পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনও করছিল, কিন্তু বাংলাদেশে তুলনামূলকভাবে খুব কম ছিল আর কি শিল্প কারখানাগুলো। এবং আপনার বাকিগুলা তো দেখছেনই যে চাকরি আমরা কম পাইতাম, আর্মিতে আমাদের কম লোককে নিত, সিভিল সার্ভিসে কম লোককে নিত, ইন্ডাস্ট্রি এখানে কম ছিল, তো সেই হিসেবে আমাদের এখানে গ্রোথও কম ছিল আর কি। তো হ্যাঁ, মানে বাকিটা আপনি বলেন, আমি জাস্ট যোগ করলাম মাঝখানে, একটু মনে করাই দিলাম। এটার ফলে হচ্ছে এই যে আনস্টেবল যেই মানে ডিসক্রিমিনেশনটা ছিল, যার ফলে হচ্ছে ইস্ট পাকিস্তানের কিছু যেমন হচ্ছে আওয়ামী মুসলিম লীগ বা এই কৃষক শ্রমিক পার্টি নেতা, এই টাইপের রুলিং কোয়ালিশনের বাইরে এরা হচ্ছে কিছু ভার্টিক্যালি বা হরিজন্টালি এরা কিছু গ্রুপ যারা হচ্ছে উত্থান হচ্ছিল, যারা পরবর্তীতে সময়কালে হচ্ছে এরা
এটার বিরুদ্ধে হচ্ছে এগেইনস্টে কথা বলে এবং এটার বিরুদ্ধে হচ্ছে যুদ্ধ ঘোষণা করে। পরে এখান থেকে হচ্ছে এই পলিটিক্যাল মানে বন্দোবস্তটা বা পলিটিক্যাল সেটেলমেন্টটা হচ্ছে যুদ্ধের মাধ্যমে এখানে পতন হচ্ছে। তারপর এরপরে যেটা আসে সেটা হচ্ছে স্যার বাংলায় নতুন রাজনৈতিক মানে হচ্ছে স্যার এখান থেকে শুরু হয় হচ্ছে যুদ্ধের পরবর্তী সময়, অর্থাৎ যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে রাজনৈতিক শাসনভার মানে রাজনৈতিক গোষ্ঠীর শাসনটা হচ্ছে হাতে নেয়। ওনার সময় যেটা হয় স্যার, মানে যুদ্ধ বিধ্বস্ত দেশে একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সেখানে তেমন ভাবে সম্ভব ছিল না, সেখানে কোনো ফান্ডিং ছিল না। তো তিনি প্রথমে যেটা করেন হচ্ছে জাতীয়তাকরণ। স্যার আমি এখানে একটা ভুল লিখেছি, মানে লেখার সময় প্রাইভেটাইজেশন বেসরকারীকরণ আর জাতীয়করণকে সরকারিকরণ লিখে ফেলছিলাম ভুলে। আচ্ছা ঠিক আছে, বলেন, সমস্যা নেই। বেসরকারীকরণ মানে দেখা যাচ্ছে যে সবগুলো সম্পদকে তিনি আস্তে আস্তে ন্যাশনালাইজেশনের দিকে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু এর ফলে কি হয়, কিছু যার কারণ এখানে যারা যাদের হাতে এসেট গুলো ছিল তারা খুবই পাওয়ারফুল, বা তারাই মূলত পাওয়ারফুল গ্রুপ গুলো ছিল, তারা আস্তে আস্তে এটার বিপক্ষে চলে যায়। কারণ দেখা যাচ্ছে যে আমি যদি প্রাইভেটাইজেশন থেকে হচ্ছে ন্যাশনালাইজেশনের দিকে চলে যাচ্ছি, তখন হচ্ছে আমার নিজেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা মানে নিজের ক্ষতি হয়ে অন্যের ভালো করার চেষ্টা করতে অনেক গ্রুপের তৈরি হয় যারা বঙ্গবন্ধুর বিপক্ষে চলে যায়। মূলত আসলে এখানে যেটা হয়েছে, আপনি ঠিক আছেন, যেমন একদম ইনিশিয়ালি তো আসলে আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল ক্লাউডটা খুব বেশি ছিল না, মানে আমাদের এখানে যারা শিল্পপতি যারা ছিল সেই গোষ্ঠীটা আমাদের এখানে কিন্তু অত বেশি সংঘবদ্ধ ছিল না শুরুর দিকে, 1972-এর দিকে, যে কারণে সে সেটাকে অ্যাভয়েড করে কিন্তু ওই যে জাতীয়করণ করতে চায়, যাতে ওই যে আমাদের যে প্রগতিবাদী বা প্রগতিশীল যে ছাত্র জনতা যে গোষ্ঠীটা আছে এবং তাদেরকে বেশি করে কেটার করার জন্য, মিডল ক্লাসকে কেটার করার জন্য, কিন্তু এর মাধ্যমে সে একটা বড় অংশকে আসলে ইভেন্চুয়ালি এক্সক্লুড করে। আর ওয়ান পার্টি একটা সিস্টেমে যাইতে চায়, কিন্তু ওয়ান পার্টি একটা সিস্টেমে যাওয়ার জন্য যে গ্রুপকে ওখান থেকে বের করে দেয়, কিন্তু যে পরিমাণ পাওয়ার কনসলিডেশনটা দরকার ছিল সেই পরিমাণ পাওয়ার আসলে কনসলিডেটেড ছিল না, কারণ আমরা অনেক বেশি ফ্র্যাগমেন্টেড ছিলাম আমাদের পাওয়ার গুলা। সো ওই রকম একটা কনসলিডেশন ওরকম ওয়েলথ ফান্ড আমাদের ছিল না। তো এই কারণে এটা আসলে কাজ করেনি। ঠিক আছে, তারপর এটা তাইলে ব্যর্থ হইলো আমাদের। তারপর এবং স্যার বঙ্গবন্ধুর হত্যাটাও এটার আরেকটা কারণ হিসেবে দেখা হয়, যে হত্যার কারণে এই পলিটিক্যাল সেটেলমেন্টটা হচ্ছে বন্ধ মানে ধসে পড়ে বা কলাপস করে। এরপরে যেটা হয়, ক্ষমতায় আসে হচ্ছে 1975 থেকে 90 ক্লায়েন্টেলিজম কম্পিটিটিভ ক্লায়েন্টেলিজমের দিকে যায়, যখন হচ্ছে ক্ষমতায় আসে জিয়াউর রহমান এবং মেজর জিয়াউর রহমান এবং হচ্ছে মেজর জিয়াউর রহমান, এবং তার পরবর্তীতে তার অ্যাসাসিনেশনের পরে এরশাদ। হ্যাঁ, এই সময়ে স্যার রুলিং কোয়ালিশন হিসেবে নতুন নতুন কিছু, উনি যেহেতু কম্পিটিটিভ ক্লায়েন্টেলিজমের দিকে এগোচ্ছিলেন, সো তখন নতুন নতুন গ্রুপকে হচ্ছে উনি ইন্টারেস্ট গ্রুপকে হচ্ছে উনি মোটিভেটেড করতে স্টার্ট করলেন, এবং স্টার্ট করার ফলে তারা হচ্ছে ইনভেস্ট করা স্টার্ট করলো এবং কিছু গার্মেন্টস শিল্প এবং এই সময় চিনি ও সিন্দান শিল্পের কিছু উন্নতি ঘটার স্টার্ট করলো। কিন্তু এবং উনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ন্যাশনালাইজেশন পদ্ধতি, ওইটাকে আস্তে আস্তে উনি শুরু করলেও উনি শেষ করতে মানে পুরোপুরি কার্যকর হননি, এটা করেছিল এরশাদ। প্রাইভেটাইজেশন মূলত করেছিলেন এরশাদ, আর তার আগে উনি কিছু পদ্ধতি এখানে শুরু করে দিয়ে গেছিলেন, যার ফলে ইন্টারেস্ট গ্রুপ গুলা তার পক্ষেই ছিল। কিন্তু তারপরও তার বিরুদ্ধে হচ্ছে, যেহেতু বাংলাদেশ আগেও একটা অথরিটেরিয়ান স্বৈরাচারী শাসনের সময় সামরিক শাসনের বিরুদ্ধে ছিল, তার প্রতিপক্ষে কিছু মানুষ আস্তে আস্তে, স্যার এই জায়গাটা একটু ভুলে গেছে, মানে কেন জানি না মানে সে তো সবাইকে নিশ্চয়ই একসাথে রাখে নাই, সে না সবাইকে একসাথে রাখে। হ্যাঁ, মানে তার রুলিং কোয়ালিশনের বাইরে তো নিশ্চয়ই আওয়ামী লীগের লোকজন বা তারা তো ডেফিনেটলি ছিল, এবং সে কিন্তু পুরোপুরি প্রাইভেটাইজেশনের দিকে যায়ও নাই, যেটা আপনি বলছেন। হ্যাঁ, এবং ওই যে আমরা কিন্তু ক্লাসে ওই যে এটা কিন্তু ওরা প্রেজেন্ট করছিল, যে কারণ সে যে পুরোপুরি তখনই প্রাইভেটাইজেশনের পক্ষে যায় নাই, কারণ জনতার পুরোপুরি রায় ওইদিকে ছিল কিনা সে, এবং আসলে ছিল না, যে যখন ওই একটা ডিসকাশন আছে ওখানে ন্যাশনালাইজেশন থেকে প্রাইভেটাইজেশনে যাওয়ার ক্ষেত্রে, যে 49% প্রাইভেট সেক্টরে ছেড়ে দিবে রাষ্ট্রায়ত্ত সম্পত্তিগুলোর, এরকম একটা আলোচনা আসছিল, তখন জনতা তার বিপক্ষে মতামত দিয়েছিল। তো সে যেটা করছিল, আস্তে আস্তে যে সিলিং গুলাকে বাড়ানো শুরু করছিল, যে কতটুকু প্রাইভেট ইনভেস্টমেন্ট করা যাবে সেটার। বঙ্গবন্ধুর সময় যে সিলিংটা ছিল তার সময় এসে সিলিংটা একটু বাড়ানো হয়েছে, এর সাথে সময় এসে সেই সিলিং আরো বাড়ানো হয়েছে বা সিলিং তুলে দেওয়া হয়েছে, প্রাইভেট সেক্টরকে আরো ওপেন করে দিচ্ছে। তো হ্যাঁ, সেটা হয়েছে, কিন্তু তারটা আসলে ক্লায়েন্টেলিস্টিক অথরিটারিয়ানিজম ছিল আর কি, মানে ক্লায়েন্টেলিস্টিক অথরিটারিয়ানিজম, নট জাস্ট ক্লায়েন্টেলিস্টিক শাসন ব্যবস্থা, এক ধরনের ক্লায়েন্টেলিস্টিক একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা বা ক্লায়েন্টেলিস্টিক স্বৈরাচার। এবং তার মিলিটারির ভেতরে অনেক ফ্যাকশন ছিল, মানে মিলিটারির যে পাওয়ার সেটা যে খুব কনসলিডেটেড ছিল ব্যাপারটা কিন্তু তা না। আপনি যদি জিয়াউর রহমানের হিস্ট্রিও পড়েন, আপনারা নিশ্চয়ই
জানেন যে তাকে একবার বন্দি করা হয়েছিল, কর্নেল তাহের, খালেদ মোশাররফ, এই গল্পগুলো আপনারা হয়তো পড়ছেন। তার মানে মিলিটারি যে খুব বেশি মানে লিনিয়ার ছিল বা তাদের পাওয়ারটা যে খুব কনসেন্ট্রেটেড ছিল মিলিটারির ভেতরে, ব্যাপারটা কিন্তু তা না। থাইল্যান্ড যারা করছেন তারা হয়তো রিলেট করতে পারবেন যে মিলিটারির ভেতরেও কিন্তু অনেক ফ্যাকশন ছিল, ঠিক কিনা? ইয়েস স্যার। সো মিলিটারিটাও অনেক বেশি ফ্যাকশন বেসড ছিল এবং যেই কারণে হয়তো এইটারও এক ধরনের পতন ঘটে। তারপর স্যার এরপরে যেটা হয় 1990 এর দিকে হচ্ছে এরশাদ এটার পূর্ণরূপ যেটা প্রাইভেটাইজেশন বা হচ্ছে ক্লায়েন্টেলিস্ট শাসন ব্যবস্থা বা কম্পিটিটিভ ক্লায়েন্টেলিজমের পুরোপুরি ধাপটাতে উনি হচ্ছেন প্রবর্তন করে দিয়ে যান, কিন্তু উনিও বেশি দিন ক্ষমতায় থাকতে পারেননি, কারণ বিভিন্ন সোচ্চার গ্রুপ বা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক অন্যান্য গ্রুপগুলো তার বিরুদ্ধে হয়ে যায় এবং তাকে ক্ষমতা থেকে পদত্যাগ করতে বাধ্য করে। এভাবে হচ্ছে এই ব্যবস্থাটা মানে বাই এরশাদের টাইমে আসলে যেটা হয়েছে যে মানে একটা বড় অংশ মানুষ আসলে ওই রুলিং কোয়ালিশনের বাইরে চলে গেছে এবং তারা যথেষ্ট মোমেন্টাম এবং পাওয়ার গেইন করে ফেলে আর কি। সুতরাং তাদের ওই চাপের মুখে পড়ে তাকে আসলে বের হইতে হয় অ্যান্ড ইভেন্চুয়ালি আসলে কম্পিটিটিভ ক্লায়েন্টেলিজম আসে 1990 এর পর থেকে, যেখানে গার্মেন্টস শিল্প খাত তারা সুবিধা পায়। তো গার্মেন্টস শিল্প খাত যেহেতু অলরেডি গ্রোথ সেন্ট্রিক একটা মডেলে চলে গেছিল, সুতরাং তারা ওই ক্লায়েন্টেলিজমের সুবিধাটা পাইতে থাকে। কিন্তু অন্যান্য খাতে আমরা দেখতে পাই যে যেসব খাতে নতুন খাত, যেগুলো গার্মেন্টস খাত না, সেই সব খাতে কিন্তু আমরা সেই অর্থে কিন্তু আমরা সুবিধা দিতে দেখি না। অর্থাৎ কোন সরকারি মানে নতুন খাতগুলোকে অত বেশি গ্রো করতে দেয় নাই, কিন্তু গার্মেন্টস এর খাতগুলো অনেক বেশি গ্রো করছে। কারণ নতুন খাতগুলো গ্রো করে নাই, কারণ সেখানে অলরেডি যারা সুবিধাভোগী গোষ্ঠী ছিল তারা ওই জায়গাটা হয়তো ছাড়ে নাই। এবং সেটা কিন্তু আজকের দিনে আমরা দেখতে পাই যে এটা আমাদের জন্য একটা বড় সমস্যা, যে আমরা একটা খাতের উপর অনেক বেশি রিলাই করি। তো অন্যান্য খাতে যে টেকনোলজিক্যাল যে চেঞ্জ গুলো দরকার, টেকনোলজিক্যাল ক্যাপাবিলিটি গুলো দরকার, সেগুলো আর কখনো আসেনি। কিন্তু মোস্তাক খান এখানে আরেকটা জিনিস যেটা সবচেয়ে বেশি জরুরি আইডেন্টিফাই করছে, যে আমাদের পলিটিক্যাল ইনস্টিটিউশনের দুর্বলতা, তাই না স্বর্ণা? জি স্যার। আমাদের পলিটিক্যাল ইনস্টিটিউশনের দুর্বলতা হওয়ার কারণে আমরা কখনোই আসলে কোনো নির্বাচনকে মানে রুলিং কোয়ালিশনের যে চেঞ্জ হয়, একটা রুলিং কোয়ালিশন থেকে আরেকটা রুলিং কোয়ালিশনে যাবে, এই ট্রানজিশনটা সবসময় খুব একটা রক্তক্ষয়ী সংঘর্ষপূর্ণ একটা ট্রানজিশন হয়। এবং এই কারণে কিন্তু আমরা যেটা দেখতে পাই যে আপনার সেটাও কিন্তু আমাদের খরচ বাড়ায় দেয়, মানে একটা রুলিং কোয়ালিশন থেকে আরেকটা রুলিং কোয়ালিশনে যাওয়ার সময় ট্রানজিশন কস্ট বাড়ায় দেয়। এবং বাট ইভেন্চুয়ালি এখন কিন্তু আমরা একটা খুব ইন্টারেস্টিং সময় আছে। আপনি যদি 2008-এর পরে দেখেন, আমার মনে হয়, বা 2013-14 পরে দেখেন, এখন কিন্তু আমরা আর বলতে পারবো না আমরা ঠিক সেই অর্থে কম্পিটিটিভ ক্লায়েন্টেলিজমে আছে। আমরা কিন্তু এখন আবার একটা ডমিনেন্ট পার্টি থেকে আবার আস্তে আস্তে একটা অথরিটারিয়ান রেজিমের দিকে শিফট করতেছি। হ্যাঁ, সো ইট উড বি ইন্টারেস্টিং যদি আমি রিয়েল টাইম ক্লাস নিতাম, তাহলে হয়তো এই কনসেপ্ট গুলো পড়ানোর পরে হয়তো আপনাদেরকে বলতাম যে বাংলাদেশের বর্তমান অবস্থাকে একটা এক্সপ্লেন করার জন্য বলতাম। বাট ঠিক আছে, আমার কাছে মনে হয় সো ফার ওয়েল ডান। আয়েশা কি কিছু অ্যাড করতে চান এইসবের সাথে? হ্যাঁ বল। স্যার এইরকমই মোটামুটি, কিন্তু স্যার মানে কম্পিটিটিভ ক্লায়েন্টেলিজম স্যার এই জিনিসটা স্যার আমি ঠিক বুঝি নাই যে স্যার একটা মানে পলিটিক্যাল পার্টি থেকে আরেকটা পলিটিক্যাল পার্টি যখন ট্রানজিশন হয় তখন স্যার বাংলাদেশে এরকম মানে সবসময় স্যার স্বৈরাচারী শাসক মানে তত্ত্বাবধায়ক সরকার যে ছিল ওরকমই কেন হতে হবে? অন্যান্য কান্ট্রিতে তো স্যার এইরকম। সো কম্পিটিটিভ ক্লায়েন্টেলিজমের আইডিয়াটা হইতেছে যে আপনার রুলিং কোয়ালিশন কখনোই স্টেবল থাকবে না, রুলিং কোয়ালিশন প্রতিনিয়ত চেঞ্জ হবে এবং রুলিং কোয়ালিশন চেঞ্জ হওয়ার সাথে সাথে ক্লায়েন্ট কে হবে, মানে রুলিং কোয়ালিশনের ক্লায়েন্ট কে হবে সেটাও চেঞ্জ হবে। ধরেন যে আপনি ক্ষমতায় আছেন, এখন হয়তো আমি একজন ব্যবসায়ী, আপনার সাথে আমার প্যাট্রন ক্লায়েন্ট সম্পর্ক আছে, এই মুহূর্তে আমি সুবিধা পাচ্ছি। আবার কোনো কারণে কম্পিটিশনের মাধ্যমে আপনার রুলিং কোয়ালিশনটা ভেঙে গেল এবং একটা নতুন রুলিং কোয়ালিশন তৈরি হইলো, তখন আমি তার সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করব, আবার আরেকজনও সম্পর্ক স্থাপন করার চেষ্টা করবে, আরেকজন বেশি সফল হইতে পারে। অর্থাৎ এতে করে যেটা হবে, ক্লায়েন্টদের মধ্যে সবসময় একটা প্রতিযোগিতা তৈরি হয়ে থাকবে এবং তারাও তখন হয়তো গ্রোথ জেনারেট করার চেষ্টা করবে, আমি এটাকে যেভাবে বুঝি। তো এটা গেল একটা কথা যে কম্পিটিটিভ ক্লায়েন্টেলিজম কিভাবে কাজ করে। ধরুন যে বিএনপি আসলে হয়তো বিএনপির সাথে সংশ্লিষ্ট কিছু গ্রোথ আপনি দেখতে পেতেছেন, আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট কিছু গ্রোথ দেখতে পেতেছেন। সো এই যে রুলিং কোয়ালিশনের পরিবর্তনের একটা সুবিধা আছে, হয়তো ক্লায়েন্টে এক ধরনের পরিবর্তন হইতেছে।
আপনি যেটা বলতেছেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট কেন হইতে হবে, আমাদের এখানে সমস্যা যেটা হয়েছে সেটা একটা সেপারেট ডিসকাশন। সেই ডিসকাশনটা হচ্ছে আমাদের পলিটিক্যাল ইনস্টিটিউশন শক্তিশালী না। আমাদের অন্যান্য দেশে যেটা হয় যে সেখানে ইলেকশন কমিশন ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে হয়তো কাজ করতে পারে, সেখানে পুলিশ আসলে সরকারি দলের নিয়ন্ত্রণে কাজ করে না, অ্যাডমিনিস্ট্রেশন আসলে সরকারি দলের নিয়ন্ত্রণে কাজ করে না। স্যার কেয়ারটেকার গভর্নমেন্ট আসলেও যে খুব ভালো হচ্ছে এর তো আমরা হিস্ট্রিতে এরকম কোনো কিছু দেখিনি, হ্যাঁ, সেক্ষেত্রে ঝামেলা সৃষ্টি হয়েছে। মানে তো আমাদের দেশে হ্যাঁ কেয়ারটেকার গভর্নমেন্টও যখন আসছে, আপনারা তখন ছোট ছিলেন, 2006 থেকে 2007 যখন, মানে কত কত ছোট তো ছিলেন। 2007 থেকে 2009। হ্যাঁ, তো এই যে 2006 যখন কেয়ারটেকার গভর্নমেন্ট আসে, মানে কেয়ারটেকার গভর্নমেন্টের ওই সময় সমস্যাটা কি জানেন যে ওই সময় কি হয়েছিল আসলে? স্যার ওখানে ওই টাইমে অনেক বেশি ইনভেস্টমেন্ট কমে গিয়েছিল। স্যার মানে ওখানে কেয়ারটেকার গভর্নমেন্ট এসেই প্রথমে যেটা করেছে উনি, মানে যেখানে আমাদের নিয়ম হচ্ছে 60 দিনের মধ্যে একটা নির্বাচন দেওয়ার কথা, ফেয়ার ইলেকশন, বাট সেটা উনি না করে পূর্ববর্তী যারা রাজনৈতিক নেতারা ছিলেন তাদের দোষ গুণ বা করাপশন নিয়ে বিচার করতে বসে গেছেন এবং তাদেরকে একাধারে হচ্ছে হাজার হাজার মামলার মাধ্যমে বিভিন্ন মামলায় মানে অ্যাটাচ করে হচ্ছে তাদেরকে জেল নিয়ে গেছেন এবং সেই সময় কোনো ইনভেস্ট, সেই 2 বছর কোনো ইন্ডাস্ট্রি হয়নি বা কোনো গ্রোথ হয়নি। মানে এই জিনিসটা কিন্তু এমনি এমনি করতে পারার কথা না। মানে একটা সুশীল সমাজের প্রতিনিধি সে হঠাৎ করে এসে এরকম লম্বা সময় সরকারের থেকে এই কাজটা এমনি এমনি করতে পারার কথা না। তার মানে তারা ছিল কেবলমাত্র চেহারা, মানে তাদের ফেস ছিল তত্ত্বাবধায়ক সরকারের ওই 10-11 জন, কিন্তু তাদের পেছনে নিশ্চয়ই একটা বড় শক্তি সেই সময় কাজ করছে, তাই না? মানে যেটার মাধ্যমে তারা আসলে ব্যাকড আপ হয়েছে। তো তাদের চেষ্টাটা ছিল একটা গুড গভর্নেন্স স্টেট তৈরি করা, যে সব খারাপ রাজনীতিবিদদেরকে সরায় দিব, গুড গভর্নেন্স তৈরি করবো। কিন্তু দেখেন গুড গভর্নেন্স কিন্তু তৈরি হয়নি। ওই ইভেন্চুয়ালি আপনি যখন ইনস্টিটিউশন বদলাবেন না বা পলিটিক্যাল সেটেলমেন্টকে আমলে নিবেন না, কিন্তু কেবলমাত্র এরকম ধরে ধরে গুড গভর্নেন্স তৈরি করার চেষ্টা করবেন, আমাদের কিন্তু সেই গুড গভর্নেন্স তৈরি করা কাজে কি দিছে নাকি দেয় নাই? স্যার গুড সেভাবে তো গভর্নেন্স সাস্টেইন করে নাই। সাস্টেইন করেন। হ্যাঁ, তো সাস্টেইন করে নাই কারণ আমাদের পলিটিক্যাল সেটেলমেন্টের নেচারটা বুঝতে হবে। জাস্ট জোর করে এরকম গুড গভর্নেন্স প্রয়োগ করতে চাইলে হবে না। আর 2 নম্বর হইতেছে যে কেয়ারটেকার গভর্নমেন্ট কেন আসলো? কেয়ারটেকার গভর্নমেন্টে ওই সময় বেশ কয়েকটা ঝামেলা ছিল। কেয়ারটেকার গভর্নমেন্টের যে প্রধান হয়, ওই যে প্রধান বিচারপতি, মানে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বা এরকম কিছু একটা, সেই কারণে কিন্তু ওই যে অবসরের বয়স বাড়ানো কমানো শুরু করলো সংবিধানে। আপনারা তখন অনেক ছোট ছিলেন। তো 2 বছর বাড়ানো হয়েছে। যে রাজনৈতিক দলে ক্ষমতায় ছিল সেরকম বয়স বাড়াইতো কমাইতো, ইলেকশন কমিশনারদের বয়স বাড়াইতো কমাইতো, যাতে তার মতামতের পন্থী যে ইলেকশন কমিশনার আছে সে যাতে তার নির্বাচনের সময় থাকে, তার মতামতের পন্থী যে সাবেক প্রধান বিচারপতি আছে বা যে প্রধান বিচারপতি আছে সে যাতে ওই সময় থাকে। এবং তারপরও সেই বিচারপতিকেও কিন্তু নেয় নেই। তারপর ইভেন্চুয়ালি 4টা-5টা ওই সংবিধানের 50 বা 51 3টা-4টা ধারা আছে, সবগুলা ধারা বাদ দিয়ে তারা সরাসরি চলে গেল রাষ্ট্রপতির কাছে এবং একটা জরুরি ঘোষণা দিয়ে দিল যে দেশে একটা জরুরি অবস্থা জারি করা হলো। তার মানে হচ্ছে এবং এর মাধ্যমে আসলে কেয়ারটেকার গভর্নমেন্টটা আসে। আমি আসলে এখানে যেটা বলতে চাইতেছি যে আমাদের পলিটিক্যাল ইনস্টিটিউশনটা দুর্বল হওয়ার কারণে আমরা সবসময় আসলে নির্বাচন ভোটে জেতার চেষ্টা করার চাইতে, মানে ওই চেষ্টা তো হয়তো করছে, তার চাইতে বেশি আমরা চেষ্টা করতাম ইনস্টিটিউশনকে কিভাবে ক্যাপচার করা যায় সংবিধান পরিবর্তন করার মাধ্যমে। ধরেন যে ইলেকশন কমিশনারের অবসরের বয়স কিভাবে একটু বাড়ায় কমায় নিজের পছন্দের লোকটাকে রাখা যায়, বিচারপতির অবসরের বয়স বাড়ায় কমায় কিভাবে নিজের পছন্দের লোকটাকে রাখা যায়, এবং ইভেন্চুয়ালি কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনকে ক্যাপচার করা, মিলিটারিকে ক্যাপচার করা, এগুলোর চেষ্টা করা হয়েছে। ফলশ্রুতিতে আয়েশা যে প্রশ্ন করতেছিলেন যে আমাদেরকে কেন কেয়ারটেকার গভর্নমেন্টে যাইতেই হইতো, আসলে তো কেয়ারটেকার গভর্নমেন্টে যায় না কোনো সভ্য দেশ আর কি। মানে তাদের নির্বাচন কমিশন শক্তিশালী, তাদের পুলিশ সরকারের কাছে দায়বদ্ধ থাকে কিছুটা, কিন্তু তারপরও যথেষ্ট আলাদা ফাংশন করতে পারে বা করার কথা, কিন্তু সেটা আমাদের এখানে হয় নাই দেখে এই অবস্থাটা তৈরি হয়েছে। বোঝা গেছে কি? জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার কাছে মনে হয় ভালো হয়েছে এটা বেশ। আমরা এরপরে কোন গ্রুপ ছিল, আমরা এরপরে একটু থাইল্যান্ডের ডিসকাশনটা করে ফেলি, কারণ আমার কাছে মনে হয় যে থাইল্যান্ডের ডিসকাশনেও কিছু ইন্টারেস্টিং সিমিলারিটি আছে। স্যার থাইল্যান্ডের গ্রুপে রোদোশী স্যার একটু উইক, আর স্যার ওর ওয়াইফাইতে একটু প্রবলেম হচ্ছে, স্যার ও আসতে পারবে না। ওকে, আর কে আছে এখানে থাইল্যান্ড? থাইল্যান্ডের গ্রুপে কারা ছিল বলেন? কেউ ছিলেন না এখানে? স্যার আমি ছিলাম। কে?
সামিহার মাওয়া, হ্যালো, কারটা দেখবো? সামিহা মাওয়া, সামিহার সামিহা আপনারটা দেখবো? স্যার মানে স্যার আপনি দেখেন যেটা ইচ্ছা। ঠিক আছে, মাওয়া বলছে আপনারটা দেখতে। স্যার মাওয়ারটাই দেখেন স্যার। মাওয়াটা দেখবো? না স্যার সামহেরটা স্যার ও ভালো লিখেছে। ভালো লিখি নাই আমি, অনেক বাজে। বলেন, সবাই এরকম ইয়াসিন শাফি লিখলেন কারো? আমার নামে মানে ওর তো বিশ্ববিদ্যালয়ে তো আমার নাম এফএইচ ইয়াসিন শাফি। বলেন কি হয়েছে থাইল্যান্ডে? সামিহা শুরু করেন, মাওয়া মাঝখান থেকে অ্যাড করেন যদি আপনি দেখেন যে কোন জায়গায় অ্যাড করতে পারতেছেন। বলেন। স্যার থাইল্যান্ডের একটু দেখতে হবে। বলেন। মাওয়া শুরু করেন না হয়। হ্যাঁ মাওয়া বলেন। স্যার এখানে হচ্ছে থাইল্যান্ডের রাজনৈতিক বিবর্তন যেটা আছে এটাকে চার ভাবে মানে 4 পর্যায়ে বলা হয়েছে যে কিভাবে স্যার এটা হচ্ছে অ্যাবসোলিউট মোনার্কি থেকে এক নয় অথরিটারিয়ান, তারপর স্যার হচ্ছে গণতন্ত্রের দিকে গিয়েছে এটা বলা হয়েছে। মাওয়ার রোল নাম্বার কত? স্যার 35। আচ্ছা হ্যাঁ, বলতে থাকেন। স্যার এখানে যে প্রথম ধাপটা আছে অথরিটারিয়ান উইথ উইক ক্যাপিটালিস্ট, এখানে বলা হয়েছে যে অথরিটারিয়ান বলুন, অথরিটারিয়ান। স্যার এখানে বলা হয়েছে যে 1932 সালে অ্যাবসোলিউট মোনার্কিটা শেষ হয়ে যায় এবং 1973 পর্যন্ত এই পর্বটা ছিল। এখানে স্যার হচ্ছে মিলিটারি ব্যুরোক্রেটিক এরা হচ্ছে শাসন করেছে। এই সময় বলা হয়েছে যে এখানে মিলিটারির মধ্যে অনেক শক্তিশালী মানে এই মিলিটারি, স্যার আমার মাইন্ড ম্যাপটা ভালো হয়নি। ঠিক আছে, সমস্যা নেই, বলুন। স্যার এখানে বলা হয়েছে যে মিলিটারি সেই সময় থাইল্যান্ডে শাসন করতো। তো স্যার এই মিলিটারি আমি বলি এবার স্যার। আচ্ছা ও শুরু করছে যেহেতু ও প্রথম অংশটা শেষ করুক। ও মিলিটারির অংশটা বলুক। হ্যাঁ স্যার এখানে মিলিটারি যে দলগুলো ছিল এই দলের মধ্যেও অনেক পার্থক্য ছিল। এই দলের মধ্যে অনেক দল শক্তিশালী ছিল, আবার এই দলের মধ্যেও অত সম্পর্ক অত ভালো ছিল না, অনেক উইক ছিল। দেখা যাচ্ছে যে মোনার্কের সাথে যাদের ভালো সম্পর্ক ছিল তারা তাদের র্যাঙ্ক নিয়ে খুশি ছিল না, মানে তাদেরকে যে র্যাঙ্ক দেওয়া হচ্ছে হয় তারা বাদ পড়ে যাচ্ছে অথবা তাদের ভালো র্যাঙ্ক দেওয়া হচ্ছে না। এই জন্য স্যার যে মিলিটারি ব্যুরোক্রেটিক সম্পর্কটা ছিল এটা ভালো ছিল না। তারপর স্যার এখানে বলা হয়েছে যে থাইল্যান্ডের এই সময় যারা বিজনেস করতো, মানে থাইল্যান্ডের যারা নাগরিক তারা হচ্ছে লাইট ম্যানুফ্যাকচার করতো, মানে তারা হচ্ছে অল্প ক্যাপিটাল লাগে এরকম জিনিসপত্র তারা তৈরি করতো। কিন্তু যারা হচ্ছে মেইন হ্যাবিট মানে হাই ম্যানুফ্যাকচার করতো তারা হচ্ছে ম্যাক্সিমামই ছিল স্যার চীনের, মানে তারা হচ্ছে চীনের বংশভূত। তাহলে দেখা যাচ্ছে তারা হচ্ছে দর কষাকষিটা করতে পারতো না। রাইট। সো আমি আপনার এই ডিসকাশনটা আপাতত এখানে শেষ করি। তাহলে প্রথম যে ধাপটা ছিল, মানে প্রথম ধাপে আমরা কি দেখতে পাচ্ছি যে ওই সময় কি অথরিটারিয়ান রেজিম ছিল মিলিটারির? জি স্যার, মিলিটারি ব্যুরোক্রেটিক। ওকে, তো এক ধরনের মিলিটারি ব্যুরোক্রেটিক রেজিম ছিল এবং সেখানে মিলিটারিও যে খুব বেশি একই রকম মানে ইউনিল্যাটারাল ছিল ব্যাপারটা তা না। মিলিটারির ভেতরে অনেক ধরনের ফ্যাকশন ছিল, তাই তো? জি। এবং মিলিটারির ভেতরে অনেক ধরনের ফ্যাকশন ছিল এবং যে ব্যবসায়ী যারা ছিল তাদের টেকনোলজিক্যাল ক্যাপাবিলিটি খুব বেশি ছিল না, কারণ তারা লাইট ম্যানুফ্যাকচারিং করতো। আর একটু যারা শক্ত ক্যাপিটালিস্ট ব্যবসায়ী ছিল তারা আসলে ছিল চাইনিজ, যাদের সাথে মিলিটারির ওই রকম সম্পর্কটা ছিল না, তাই তো? জি স্যার। অলরাইট, তো এর মাধ্যমে এই পলিটিক্যাল সেটেলমেন্টটা শেষ হয়। শেষ হওয়ার ফলশ্রুতিতে কি আসে সেটা সামিহা বলবেন, তারপরটা আবার মাও বলবেন। জি স্যার, এখানে প্রথমে যেটা মাওয়া বললো এই সময় এখানে মধ্যবিত্ত শ্রেণীর কোনো ঠিক আছে, এটা হ্যাঁ অংশ ছিল না। মধ্যবিত্ত শ্রেণী কি এবং এক্সপ্লোরেট এটার ছিল কারণে এখানে? হ্যাঁ এক্সপ্লয়েট হতো তারা। তারপর এটার ধারাবাহিকতায় 1968 সালে গিয়ে রাজার হস্তক্ষেপ হয় এবং 1969 সালে 75 সালে থাইল্যান্ডে 2টা নির্বাচন হয়। কিন্তু এই দলগুলো তাদের জাতীয় স্বার্থ নিয়ে চিন্তিত ছিল না, মানে পুরো দেশের মধ্যে একটা মিলিটারি ছায়াতলে গিয়ে ব্যবসায়িক যারা পুঁজিপতি তারা লাভবান হচ্ছিল, কিন্তু আলটিমেটলি দেশের উন্নয়নের জন্য কেউ চিন্তা করছিল না।
এরপর ওরা যেটা করে 1978 সালে আমরা দেখি যে থাইল্যান্ডের সংবিধানটা ওরা পুনর্লিখিত করে এবং এই সংশোধনীর মাধ্যমে দেখা যায় যে থাইল্যান্ডের সামরিক শাসনটাকে ওরা আরো বেশি লেন্দি করে ফেলে এবং এখানে প্রতিযোগিতামূলক ক্লায়েন্টেলিজমের উদ্ভব ঘটে, যেটা হলো প্যাট্রন আর ক্লায়েন্ট দুটো পক্ষ থাকবে। প্যাট্রন হলো পৃষ্ঠপোষক আর ক্লায়েন্ট হলো সেখান থেকে যারা হেল্প নেবে, দুই পক্ষই লাভবান হবে। এভাবে চলতে থাকে। আরেকটা যেটা ব্যাপার সেটা হলো থাইল্যান্ডের কোনো অতীত মানে কলোনিয়ালিজম এক্সপেরিয়েন্স ছিল না, এটা আমরা জানি। এই কারণে ওদের কোনো অভিজ্ঞতা ছিল না, যার কারণে ওদের ব্যবসায় কিন্তু কোনো মধ্যবর্তী শ্রেণী ছিল না, যেটাকে আমরা মিডলম্যান বলি, এরকম কিছু ছিল না। এই কারণে এই জোটগুলা অন্যদিকে যেতে পারে না, ওদের ভিতরে এরকম ছোট বড় নানা রকম জোট হয় আর এই সবাই মিলে ওরা একটা বিশাল বড় একটা মানে সাম্রাজ্য বিস্তার করে। এটা হলো সেকেন্ড পয়েন্টে বলা হয়েছে। কিন্তু এই কম্পিটিটিভ ক্লায়েন্টেলিজমের পতন হলো কেন? স্যার কম্পিটিটিভ ক্লায়েন্টেলিজম হয় কারণ ওই যে আগে থেকে যে শিল্পপতিরা যে শিল্পনীতি প্রণয়ন করে না সরকার, এবং সরকার যে পৃষ্ঠপোষকতা দিয়ে এরকম একটা মানে কম্পিটিটিভ ক্লায়েন্টেলিজমের সময় কি ওই যে জাপান থেকে ফরেন ইনভেস্টমেন্ট আসা শুরু করে? এটা স্যার পরে সাংবিধানিক সংকট পরের সেগমেন্টে গিয়ে এরকম হয়, বিশ্বায়নের ব্যাপারটা আসে। হ্যাঁ, কিন্তু একটা তো এরকম হয় যে কম্পিটিটিভ ক্লায়েন্টেলিজম থাকতে থাকতে দেখা যায় যে আপনার মানে অনেক ফরেন ইনভেস্টমেন্ট আসা শুরু করে এন্ড ইভেন্চুয়ালি তো একটা ক্র্যাশ হয় নাকি, এবং তারপর জি তো স্যার, জি স্যার, থাকসিনের আগমন ঘটে। জি স্যার, তারপর জি বলেন স্যার। মানে থাকসিনের ব্যাপারটা হয় মানে এটা হলো কম্পিটিটিভ ক্লায়েন্টেলিজমের পরে আমরা কই গেলাম? হ্যাঁ, তারপরে 1997 সালে যে একটা আমরা জানি এশিয়ান একটা সংকট দেখা দেয় ক্রাইসিসের কারণে, তারা ভাবতে থাকে যে মানে ডোমেস্টিক। আচ্ছা, বাকিদের জন্য বুঝায় বলি যে একটা বড় ধরনের অর্থনৈতিক সংকট হয়, এর ফলশ্রুতিতে কম্পিটিটিভ ক্লায়েন্টেলিজমের পলিটিক্যাল সেটেলমেন্টটা ধ্বংসপ্রাপ্ত হয়, তাই তো? তারপর একটা নতুন পলিটিক্যাল সেটেলমেন্ট আসে, সেটা কি রকম বলেন? সেটা হলো যে থাকসিন সিনাওয়াত্রা, যিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন, তিনি এখন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন 2001 সালে মেবি। তারপর উনি এখানে এসে নিজস্ব বাজারকে সুরক্ষা দিতে চান, মানে শিল্পটাকে বাঁচানোর জন্য তিনি কাজ করার জন্য মানে কাজ করতে থাকেন। এই সময় তিনি আবার যেটা করেন, একটা পরামর্শ আনেন আমেরিকা থেকে, ইউএসএ থেকে। সে পরামর্শ কনসালটেন্ট এসে বলে যে থাইল্যান্ডে উন্নয়নের জন্য 5টা ক্ষেত্র চিহ্নিত করে: পর্যটন, ফ্যাশন, খাদ্য, কম্পিউটার গ্রাফিক্স আর অটোমোবাইল। আমি সামিহা, আমি একটু সংক্ষেপে এই বাকি অংশটা একটু শেষ করে দেই। এখানে একটু অডিওতে একটু সমস্যা হচ্ছে। সো বেসিক্যালি যেটা হয়, থাকসিন সিনাওয়াত্রার সময়ে সে একটা ওই ওয়েবারিয়ান স্টেট, ওই যে আবার মানে গুড গভর্নেন্স ইনস্টল করার চেষ্টা করে, কিন্তু এগুলো করতে গিয়ে কনস্টিটিউশনে যে চেঞ্জগুলো করে সেগুলো চেঞ্জগুলো করে মানে কনস্টিটিউশনে চেঞ্জ করার পরে নির্বাচনের মাধ্যমেই সে আসে, কিন্তু সেখানে প্রাইম মিনিস্টারের ক্ষমতা অনেক বেশি দিয়ে দেওয়া হয়। এবং সে আসলে যেটা করে যে সে ইভেন্চুয়ালি গ্রামীণ যে কৃষক আছে এবং নিচের দিকে যারা আছে, রুলিং কোয়ালিশনের নিচের দিকে যারা আছে, তাদেরকে কেটার করার চেষ্টা করে, মানে তাদের যে প্রয়োজনীয়তা আছে সেগুলোকে বেশি করে কেটার করার চেষ্টা করে, কিন্তু তার হরাইজন্টালি সে অনেককে হয়তো এক্সক্লুড করে আর কি। এবং রুরাল যে অংশটা আছে, রুরাল বেসটাকে ধরে সে বারবার নির্বাচনে আসে এবং নির্বাচনে মানে অনেক ভোটে সে জয়প্রাপ্ত হয়, কিন্তু সে যে ওই যে মিলিটারি ব্যুরোক্রেসি তাদেরকে মোটামুটি অবসোলেট করে ফেলে এবং তার আশপাশের যে বিজনেস ইন্টারেস্ট গুলো আছে তাদেরকে মোটামুটি সেখানে এক্সক্লুড করে ফেলে। এবং এই এক্সক্লুড করে ফেলার কারণে সেই এক্সক্লুডেড অংশটা ধীরে ধীরে পাওয়ারফুল হয় এবং এরপরে মিডল ক্লাস অংশটা হয়তো কিছুটা মিলিটারি সমর্থন নিয়ে মনার্কের কাছে যায়। এবং ইভেন্চুয়ালি নানা কারণে আর কি থাকসিন সিনাওয়াত্রা, এবং থাকসিন সিনাওয়াত্রার পরে আবার থাকসিন সিনাওয়াত্রার পার্টি ছিল থাইরাক থাই, তারপরে আরেকটা থাকসিন সিনাওয়াত্রাকে তারা প্রথমে সরানোর পরে তারপর সরায় বলতে সে একটা ইলেকশন দেয়, সেই পরবর্তী ইলেকশনে সে আর সরকার গঠন করতে পারে না, পরবর্তীতে সে নির্বাচনে যায়। তার যে সিম্প্যাথাইজার যারা আছে তারা ক্ষমতায় আসে, তারা সরকার গঠন করে, কিন্তু ওই যে মিডল ক্লাস গোষ্ঠী অসন্তুষ্ট থাকার কারণে তাদেরকেও সরায়। এন্ড পরবর্তীতে 4 নাম্বার পলিটিক্যাল সেটেলমেন্ট আসে। সামিহা, মাওয়া ঠিক বলছি? জি স্যার। তারপর হইতেছে 4 নাম্বার পলিটিক্যাল সেটেলমেন্ট আমরা দেখতে পাই। 4 নাম্বার পলিটিক্যাল সেটেলমেন্টটা একটু বল, সর্বশেষ কি হয়? মানে এটা এতদিন ছিল একটা ডমিনেন্ট পার্টি, তারপর আবার 4 নম্বরে কি হয়? আমরা কি আবার ওই অথরিটারিয়ান রেজিমের দিকে ফেরত গেলাম? জি স্যার।
অর্থাৎ চতুর্থত আমরা যেটা দেখতে পাই যে ইভেনচুয়ালি স্যার আবার গণতন্ত্রের মোড়কে আবার স্বৈরতন্ত্র কায়েম হয়, এরকম একটা সো স্যার এখানেও বাদ দেওয়া হতো, মানে বাদ দেওয়া হয়েছিল। রাইট। তো এখানে আবার ওই যে আমরা ইয়েকে দেখতে পাই, ফেস হিসেবে একজন অক্সফোর্ড গ্রাজুয়েটকে দেখতে পাই যাকে মানুষজন পছন্দ করে, কিন্তু তার পেছনে মিডল ক্লাস এবং আপনার মিলিটারি ইন্টারেস্ট, মিডল ক্লাস বিজনেস এবং মিলিটারি ইন্টারেস্ট এরা থাকে। কিন্তু ওই যে রুরাল যে অংশটা আছে, যে রুরাল যে পাওয়ারের অংশটা আছে, যারা একবার ক্ষমতার স্বাদ পেয়ে গেছে কিন্তু তাদেরকে এখন এই প্রভিন্সিয়াল যে অংশগুলো ছিল তারা যে এখন পাওয়ার থেকে বঞ্চিত হচ্ছে, সুতরাং তারা আবার পরবর্তীতে এটাকে চ্যালেঞ্জ করবে বা এরকম একটা স্পেকুলেশন ওই পর্যন্ত ছিল। তারপরে কি হয়েছে এটাকে আসলে আমি ওইভাবে অতটা অ্যানালাইজ করি নাই বা জানি না, আপনাদের আগ্রহ থাকলে দেখে নিতে পারেন। কিন্তু এই পর্যন্ত মানে 2012-13 পর্যন্ত এই ছিল তাদের পলিটিক্যাল সেটেলমেন্টের অ্যানালাইসিস। অর্থাৎ আমরা যেটা দেখার চেষ্টা করলাম থাইল্যান্ডের পলিটিক্যাল সেটেলমেন্টের বিবর্তন, মানে এখানে মূলত যেটা দেখার চেষ্টা করা হয়েছে যে রুলিং কোয়ালিশনে যারা বাদ পড়ে এবং কারো রুলিং কোয়ালিশনের ভেতরে আছে, রুলিং কোয়ালিশন তার নিচে কতটুকু প্রভাব বিস্তার করতে পারে বা পারে না সেটার উপর ভিত্তি করেই কিন্তু তার পলিটিক্যাল সেটেলমেন্ট গুলা বারবার পরিবর্তিত হইতে থাকে এবং সেটার সাথে সাথে কিন্তু ইকোনমিক গ্রোথও পরিবর্তন হইতে থাকে। কারণ শুরুতে ছিল অথরিটারিয়ান রেজিম, তারপর কম্পিটিটিভ ক্লায়েন্টেলিজম, তখন কিছু গ্রোথ হয়েছে, কিন্তু সেই গ্রোথ হইতে হইতে সেটা অনেক বেশি ফরেন ইনভেস্টমেন্ট সেন্ট্রিক গ্রোথ হয়েছে। ফরেন ইনভেস্টমেন্ট সেন্ট্রিক গ্রোথ হওয়ার কারণে ইভেন্চুয়ালি 1997 এটা ক্র্যাশ করছে। সো থাকসিন যখন আসছে সে কিন্তু ফার্স্টে দেশের ভেতরের মানুষের বিজনেস দক্ষতা বাড়াবে বা দেশের ভেতরে ইন্ডাস্ট্রিকে তৈরি করবে এরকম একটা মনোভাব নিয়ে আসছিল, কিন্তু পরবর্তীতে সে ওটা বাদ দিয়ে সে পপুলিস্ট কাজকর্ম যেমন রুরাল মানুষের যে কেটার করা বা রুরাল বিজনেস ইন্টারেস্ট গুলাকে কেটার করা সেই দিকে সে বেশি মনোযোগ দেয়। এবং এইখানে যেটা হয় যে ইভেন্চুয়ালি নিজে এবং নিজের বন্ধু বান্ধবরাও এবং পরিবারের মানুষজনরাও অনেক বেশি দুর্নীতিতে জড়ায় পড়ে, যে কারণে ইভেন্চুয়ালি তাকেও সরে যেতে হয়। ফাইনালি আমরা দেখতে পাই যে আবার একটা অথরিটারিয়ান রেজিমে এখন আমরা দেখতে পাইতেছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এক্সক্লুডেড যে অংশটা আছে তারা এটাকে কিভাবে চ্যালেঞ্জ করবে, সেই হচ্ছে এর পলিটিক্যাল ইকোনমির অ্যানালাইসিস। থ্যাংক ইউ, আমার কাছে মনে হয় ভালোই হয়েছে। এরপরে আমরা কই যাবো? এরপরে আমরা একটু ইন্ডিয়াতে যাই। ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল নিয়ে কারা কাজ করছে? স্যার আমি ছিলাম, নাতাশা, রুম্পা, রাকিব, আরো ছিল ছিলাম। এখানে তো অনেকে ছিল, খায়রুল। ফাতেহা, খায়রুল, রাকিব তো ছিল এতক্ষণ, এখন নেই। স্যার রাকিব ছিল। কিন্তু রাকিব এখন নেই আর কি, চলে গেছে রাকিব। নাতাশাও ছিল আগে। রুম্পা কই? হ্যাঁ রুম্পা আছে। সো কারটা দেখবো বলেন? কেউ একজন আগ্রহ করে বলেন যে আমারটা দেখেন। কারটা নিয়ে আলোচনা করবো বলেন? ওয়েস্ট বেঙ্গল। স্যার আমারটা দেখেন, রোল 23। রোল 23 চলেন দেখি, বলেন কি হয়েছে এখানে। মানে আপনি শুরু করেন, আমি আসতেছি ওখানে। স্যার ওয়েস্ট বেঙ্গলের কাহিনীটা প্রধানত দেশভাগের পরে 1947-এর পরে কি হয়েছে সেটা নিয়ে মেইনলি ফোকাস করা হয়েছে এই কেস স্টাডিতে। আর স্যার এর আগের কেস স্টাডিটা ছিল মহারাষ্ট্র নিয়ে। সো টু সাম এক্সটেন্ট মহারাষ্ট্রের কিছু ঘটনা এখানে আসছে, যেহেতু মহারাষ্ট্রের কেসটা পড়ি নাই আমরা। স্যার আমি পড়ি নাই, তাই আমি টার্ম পেপারে ওটা লিখি নাই। এখানে স্যার বলা হয়েছে যে 1947-এর পর পশ্চিম বাংলা যেটা ফেস করে সেটা হচ্ছে যে যেমন কলকাতা, তারা হচ্ছে কলকাতা এবং অনেকগুলো শিল্পভূমি নিয়ে পশ্চিম বাংলাটা একটা মানে স্ট্রং অংশ হিসেবে আবির্ভাব করে। ওইদিকে অপরদিকে যদি বাংলাদেশের কথা ধরি, বাংলাদেশ পুরাটাই ছিল কৃষি নির্ভর কান্ট্রি। তারপর স্যার স্থানান্তর, তারপরে হিন্দু মুসলিম একটা মধ্যবর্তী শ্রেণীর আবির্ভাব ঘটে। তো এইখানে বলা হয়েছে যে বেশিরভাগ যারা কৃষক মধ্যবর্তী শ্রেণী ছিল তারা হচ্ছে বেশিরভাগই মুসলিম ধর্মে রূপান্তরিত হয়ে যায়, কিন্তু যারা স্যার হিন্দু ধর্মের ছিল তারা বেশিরভাগ কোনো নির্দিষ্ট জোটের সাথে অন্তর্ভুক্ত ছিল না, তারা বিচ্ছিন্নভাবে আবির্ভাব করেছিল। এবং যে দুইটা পলিটিক্যাল দলের কথা এখানে বলা হয়, একটা হচ্ছে কংগ্রেস পার্টি আর একটা হচ্ছে সিপিএম।
তো কংগ্রেস পার্টির কথা বলা হয় যে এটা অনেকটা দুর্বল ছিল। তার একটা কারণ ছিল যে এই মধ্যবর্তী শ্রেণীগুলোকে কংগ্রেস পার্টি নিয়ন্ত্রণ করতে পারেনি। আরেকটা কারণ বলা হয়েছিল যে এই কংগ্রেস পার্টি যখন ব্যবসায়িক শ্রেণীর সাথে সম্পর্ক রাখতে যায়, স্টেটের প্রতি তাদের যে দায়িত্বটা ছিল সেই দায়িত্ব পালনে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি। এরপরে স্যার কংগ্রেস পার্টি 1970-এর মাঝের দিকে কম্পিটিটিভ ক্লায়েন্টেলিজমে পতিত হয়। তাদের যে রুলিং কোয়ালিশন মানে তারা সেট করতে ব্যর্থ হয়। এরপরে তারা নিজেদের ভাবাদর্শ থেকে বের হয়ে কম্পিটিটিভ ক্লায়েন্টেলিজমে যেতে যায়। 1977-এর দিকে স্যার নতুন একটা দলের আবির্ভাব ঘটে, সেটাকে বলা হচ্ছে কমিউনিস্ট পার্টি। তাদের স্যার যে অবস্থা ছিল সেটা ছিল অনেকটা কি বলবো স্যার শক্তিশালী হিসেবে তারা নিজেদেরকে আবির্ভাব করে এবং তারা যেটা নিয়ে কাজ করে সেটা হচ্ছে স্যার কৃষি নির্ভর যে অবস্থাগুলো ছিল সেটার উপরে তারা ফোকাসটা দেয়। কিন্তু তাদের শক্তির উৎসটা কি ছিল, মানে তাদের শক্তির মানে তারা জনপ্রিয়তা লাভ করেছিল এটাই যে তারা মানে কৃষকদের যে রাইটস গুলো ছিল সেগুলো নিয়ে কাজ করেছিল। ওকে স্যার তাদের জনপ্রিয়তা আস্তে আস্তে বাড়তে থাকে এবং ওই পশ্চিমবঙ্গের মানুষ 3 দশক ধরে তাদেরকে ভোট দিয়ে বারবার নির্বাচিত করে, এটা বলা হয়েছিল। রুট লেভেল মানুষের সাথে স্যার ওরা বেশি কাজ করছে। ওকে, মানে তাদের স্থানীয় পর্যায়ে সংগঠন ভালো ছিল, অর্গানাইজেশন ভালো ছিল। ইয়েস স্যার। স্যার ওরা মার্কসিস্ট আইডিওলজি নিয়ে এসেছিল। তো রাইট, ওই আইডিওলজিটা ওরা আউটরিচ করতে পারছে, মানে কানেক্ট করতে পারছে গ্রামীণ জনগণের সাথে বা স্থানীয় জনগণের সাথে, এরকম কিছু। ইয়েস স্যার। ওকে, তারপর স্যার এখানে যদি কংগ্রেস পার্টির সাথে তুলনা করি, মানে কংগ্রেস পার্টি তো জাস্ট ব্যবসায়িক গোষ্ঠীর সাথে তাদের সম্পর্কটা মানে ভালো করার জন্য চেষ্টা করছিল, কিন্তু সিপিএম সেই জায়গাটা করেনি। তারা স্যার এখানে যারা কৃষক গোষ্ঠী ছিল তাদের উপর তাদের ফোকাসটা দেয়, যে জন্য স্যার তারা জনপ্রিয়তা লাভ করে। আর পরবর্তীতে স্যার আরেকটা পয়েন্ট আসছিল যে সিলিং, যে একটা সিলিং প্রাইস, স্যার সেই জিনিসটা সিপিএম কি বলবো এটাকে স্যার সিপিএম এনফোর্স করে। স্যার সিপিএম মানে স্যার মানে বুঝাতে পারতেছি না জিনিসটা বলে। ইংরেজিতে বলেন। স্যার সিপিএম নির্ধারণ করতে সফল হয় সিলিং প্রাইস। সিপিএম একটা প্রাইস সিলিং দিতে পারে আর কি, একটা প্রাইস সিলিং নির্ধারণ করে এবং এনফোর্স করে, ঠিক আছে। কংগ্রেস এই ক্ষেত্রে স্যার ব্যর্থ হয়। কিন্তু মানে এইখানে পলিটিক্যাল সেটেলমেন্টের শিফটটা কি হয়েছে কংগ্রেস টু সিপিএম, এইটুকুই দেখানো হয়েছে মুস্তাক খানের এই আর্টিকেলে। জি স্যার। এবং সেখানে কংগ্রেসেরটাকে কি বলা হচ্ছে, এটার নাম কি দেওয়া হচ্ছে? দুর্বল প্রভাবশালী দল হিসেবে আখ্যায়িত করা হয়। একটা উইক ডমিনেন্ট পার্টি, মানে একটা ডমিনেন্ট পার্টি যার এক্সক্লুডেড ফ্যাকশন আছে কিন্তু সে নিজে দুর্বল, তাই তো? স্যার সে নিজেও দুর্বল এবং তার এগেইনস্টে যারা ছিল তারাও দুর্বল ছিল, মানে এক্সক্লুডেড ফ্যাকশনটাও দুর্বল ছিল। কিন্তু সিপিএম যখন আসলো তখন মানে কংগ্রেস যখন আসলো সে কাদেরকে এক্সক্লুড করছে? সেই স্থানীয় গোষ্ঠীগুলোকে এক্সক্লুড করছে বা এই গ্রামীণ কৃষক এদেরকে এক্সক্লুড করছে। আর সিপিএম যখন আসছে সে তখন ওই ব্যবসায়ীদেরকে এক্সক্লুড করে এই কৃষকদের ভিত্তিটাকে রুলিং কোয়ালিশনের ভেতরে নিয়ে আসছে। জি স্যার। তো সিপিএম এর পতন নিয়ে কি কথা বলা হয়েছে এখানে? স্যার সিপিএম এর পতন নিয়ে এটা বলা হয়েছে যে 2000 সালে পরে সিপিএম কৃষি ভিত্তিক যে মানে কৌশলটা ছিল তাদের, সেটা থেকে বের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে চলে যায় তখন স্যার 2000 সালের শেষের দিকে। কিন্তু মানে সিপিএম এর পতনটা আর এই ডিসকাশনে আসে নাই, তাই তো? না স্যার ওই রকম ভাবে বলে নাই, জাস্ট ওদের উইকনেস বলছিল। ওইটার উইকনেসটা আই গেস। রাইট, সো আমরা মূলত এখানে ফাতিহা বলুন এক মিনিট। স্যার সিপিএম এর ক্ষেত্রে হয়েছিল যে সিপিএম মানে গ্রোথ স্টেবিলিটি থিওরি অনুযায়ী সিপিএম স্টেবিলিটির উপর বেশি গুরুত্ব আরোপ করছিল, কিন্তু এক সময় তারা মানে বুঝতে পারে যে স্টেবিলিটির উপর শুধু স্টেবিলিটির উপর গুরুত্ব আরোপ করে মানে টিকে থাকা সম্ভব না। ওদের হচ্ছে যে তো মানে একটু জাস্ট আপনার এই কথাটার খাতিরে বলি, মানে স্টেবিলিটির উপরে গুরুত্ব দেওয়ার কারণে তারা গ্রোথকে ট্রেড অফ করতেছিল, তাই তো? হ্যাঁ, এক সময় তারা বুঝতে পারে যে তাদের মানে গ্রোথের দিকেও যাওয়া উচিত, সো তারা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে যেতে চাচ্ছিল। কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে যাওয়ার জন্য তাদের যে প্রিপারেশন দরকার ওইটা এনাফ ছিল না।
এনাফ প্রিপারেশন না থাকার কারণে দেখা যায় কি ওরা হচ্ছে দলের অভ্যন্তরীণ সমর্থনও হারাতে থাকে আর বাহিরেও একটা বাহ্যিক সমর্থনও হারাতে থাকে, তখন এভাবে একটা বিশৃঙ্খলা ক্রিয়েট হয়ে যায়। রাইট, তার মানে হইতেছে যে এখানে একটা গ্রোথ স্টেবিলিটি ট্রেড অফ, এটা অনেকগুলো ডিসকাশনে আমরা হাইলাইট করি নেই, যে আপনারা দেখবেন যে এরকম গ্রাফ আছে কিছু, যে আপনার একটা মিনিমাম লেভেল অফ গ্রোথ এন্ড মিনিমাম লেভেল অফ স্টেবিলিটি তো লাগবেই, কিন্তু তারপরে হইতেছে যে আপনার গ্রোথ আর স্টেবিলিটির ট্রেড অফটা কিরকম। কারণ আপনি যখন গ্রোথ ধরতে চাবেন তখন আপনার ডেফিনেটলি গ্রোথের দিকে যখন যাবেন তখন ডেফিনেটলি আপনার স্টেবিলিটি ডিসরাপ্টেড হবে। আবার আপনি যদি স্টেবিলিটি ধরে রাখতে চান তখন আপনার গ্রোথ স্ট্যাগন্যান্ট হয়ে যাবে। তো ওরা হয়তো মূলত এখানে যেটা করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে কংগ্রেস সরকারের পলিটিক্যাল সেটেলমেন্ট আর সিপিএম এর পলিটিক্যাল সেটেলমেন্টের মধ্যে একটা পার্থক্য দেখানো হয়েছে। একটাতে রুলিং কোয়ালিশনের ব্যবসায়ী গোষ্ঠী ছিল, আরেকটাতে রুলিং কোয়ালিশনের ভেতরে আমাদের স্থানীয় কৃষক গোষ্ঠী ছিল। এবং কিন্তু সিপিএম এর এই জনপ্রিয়তার পরেও তাদের আসলে যে এই গ্রোথ স্টেবিলিটি ট্রেড অফটা এমন ছিল যে তারা সেখানে স্টেবিলিটিকে প্রেফার করার কারণে গ্রোথকে ট্রেড অফ করছে, এবং ইভেন্চুয়ালি তারা যখন শিফট করতে গেছে তখন যেটা ওরা বলতেছে এখানে যে তারা ওই প্রস্তুত ছিল না ওই শিল্পায়নটার জন্য। পরবর্তীতে মানে সিপিএম এর একটা ভয়াবহ পতন ঘটছে ওয়েস্ট বেঙ্গলে, এটাও খুব একটা ইন্টারেস্টিং কেস স্টাডি হইতে পারতো হয়তো, মানে পরবর্তীতে যদি কখনো আমরা দেখার চেষ্টা করি, আপনারা নিজেরাও একটু ঘেটে দেখতে পারেন। আপনাদের কাছে কি এই ফ্রেমওয়ার্ক গুলা মানে ইউজফুল লাগতেছে? মানে আমরা তো রিয়েল লাইফে অনেক নিউজ দেখি বা ঘটনা দেখি, কিন্তু সেটাকে অ্যানালাইজ করার জন্য কি এগুলাকে কার্যকর উপকরণ মনে হইতেছে? জি স্যার। Yes, স্যার sir. আমি আপনাকে একটা কোয়েশ্চেন করেছিলাম মানে আমার টার্ম পেপার করার আগে, যে কংগ্রেস হচ্ছে ইনফর্মাল ইনস্টিটিউশনকে ইনফ্লুয়েন্স করতে পারে নাই, দ্যাটস ওয়াই ওরা কলাপস করে। আর হচ্ছে সিপিএম যখন ইনফর্মাল ইনস্টিটিউশন ইনফ্লুয়েন্স করতে যায় মানে ওরকম ভাবে, তখন তারা কলাপস করে, মানে একজন মানে দুইটা বিপরীত কারণে মানে কলাপস করে। এখন আমি পড়তে যে এটার যে কারণটা পেয়েছি এটা হচ্ছে যে কংগ্রেস সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে কংগ্রেসের যোগাযোগটা হেলদি ছিল না। ওরা ওদের দলের অভ্যন্তরীণ বিভিন্ন কিছু মেনটেন করতে খুব ব্যস্ত ছিল, যে কারণে সেন্ট্রাল গভর্নমেন্ট চাচ্ছিল যে ওরা ইনফর্মাল ইনস্টিটিউশনকে প্রায়োরিটি দেয়। এক্ষেত্রে মহারাষ্ট্র সফলতা অর্জন করে, কিন্তু ওরা এটা করছিল না, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের বিপরীত কাজ ওরা করছিল। একসময় যখন ওরা ইনফ্লুয়েন্স করতে যায় তখন আসলে অ্যাকচুয়ালি সেন্ট্রাল গভর্নমেন্টের মানে ওই ফেজটা পার হয়ে যায় যখন সেন্ট্রাল গভর্নমেন্ট ওদেরকে বলছিল যে ইনফর্মাল ইনস্টিটিউশনকে ইনফ্লুয়েন্স করো। এখানে ইনফর্মাল ইনস্টিটিউশন বলতে মূলত ইনফর্মাল নেটওয়ার্ককেই বোঝানো হইতেছে, তাই তো? মানে হ্যাঁ, মানে এখানে হ্যাঁ, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে বলতেছিল যে তুমি ইনফর্মাল নেটওয়ার্ককে কেটার করো, একটা ইনফর্মাল ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্টে আসো, কিন্তু ওর নিজের রাজনৈতিক দলের ভেতরে রুলিং কোয়ালিশনকে সামলাইতে সেটা করতে পারে না, তাই বলতেছেন তো? হ্যাঁ, ওদের আইডিওলজি অনুযায়ী ওরা ইনফর্মাল ইনস্টিটিউশনকে ইনফ্লুয়েন্স করা দরকার ছিল, কিন্তু ওরা সেটা করতে পারে না। আর সিপিএম এর আইডিওলজি অনুযায়ী ওরা ইনফর্মাল ইনস্টিটিউশনকে ইনফ্লুয়েন্স করা উচিত না, এই কারণে ওরা যখন ইনফর্মাল ইনস্টিটিউশনকে ইনফ্লুয়েন্স করতে গেছে এই কারণে কলাপস করছে, ওদের আইডিওলজির সাথে ওটা যাচ্ছিল না। সিপিএম এর আইডিওলজি তো মানে তাদের যে আদর্শ বা তাদের যে সাম্যবাদী আদর্শ, সেটার তো মনে হয় একটা বড় বক্তব্য হইতেছে এক ধরনের ন্যায় নিশ্চিত করা, মানে আপনার অ্যাক্সেস নিশ্চিত করা সব জনগণের ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্টে, যেটার জন্য আপনার এক ধরনের ফর্মাল ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট দরকার। কিন্তু ওরা যখন এই ইনফর্মাল ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট করা শুরু করলো সার্টেন ইন্টারেস্ট গ্রুপগুলোর সাথে, সেইটা রেজাল্টেড ইন করাপশন, এবং যেটা পরবর্তীতে ওদের ভরাডুবির দিকে রেজাল্ট করে। বাট আপনি আমাকে একটা মেইল দিয়ে রাখেন, আমি এটা নিয়ে আরেকটু পড়ালেখা করে আপনাকে আরেকটু উত্তর দেব। মানে প্রশ্নটা ইন্টারেস্টিং, কিন্তু আমার আরেকটু ঘেটে দেখে বলা লাগবে, মানে আমি এই মুহূর্তে বলার জন্য একেবারে ইকুইপড না। আমি বুঝাইতে পারছি? আপনি আমাকে একটা মেইল দিয়ে এটার জন্য। জি স্যার। আচ্ছা, আমি এটা আরেকটু পইরা এই ডকুমেন্ট এবং অন্য জায়গাগুলা, মানে আমি মাঝখানে লাস্টে যতবার কলকাতায় গেছি আমি উবার ড্রাইভার বা ট্যাক্সি ড্রাইভারদের সাথে সবসময় এই কনভারসেশনটা করার চেষ্টা করতাম, কারণ আমরা শুনে আসছি যে জ্যোতি বসু 30 বছর ধরে নির্বাচিত হয়, কিন্তু যখনই আমি এখন কথা বলতে যাই তখনই দেখি যে এক ধরনের বিতৃষ্ণা ওই সরকারের প্রতি, বা এক ধরনের বিদ্বেষ। মানে সবাই ওই একই কথা বলে যে জ্যোতি বসু ভালো ছিল, তার আশপাশের লোকজন এই করছে সেই করছে, এবং এখন তো ওখানে টিএমসি তৃণমূল কংগ্রেস, কিন্তু এখন কিন্তু বিজেপিও
তুলনামূলকভাবে অনেক বেশি মনে হয় সিট পাচ্ছিল গত সর্বশেষ নির্বাচনে। সুতরাং এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওখানে একদমই নেই। আপনার সিপিএম যেটা ছিল তারা 30 বছরের পরে তাদের পপুলারিটি উইন করছে, এবং তারপর তৃণমূল কংগ্রেস আসছে, মমতা তাদের অনেক পছন্দের, কিন্তু সেখানে কিন্তু এখন আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি বিজেপিরও একটা উত্থান হইতেছে। তো ওয়েস্ট বেঙ্গলের কেসটা ডেফিনেটলি অনেক ইন্টারেস্টিং আর কি। তো আপনি আমাকে একটা মেইল দিয়েন, আমি ডেফিনেটলি চেষ্টা করবো যে একটু পড়ালেখা করে আপনাকে একটা উত্তর দেওয়ার। স্যার ওদের দুই ক্ষেত্রে পলিটিক্যাল সেটেলমেন্টের ধরনটা ছিল অ্যাডভার্স, মানে গ্রোথ মানে স্টেবিলিটি থিওরি গ্রোথ স্টেবিলিটি ট্রেড অফটা অ্যাডভার্স ছিল। অ্যাডভার্স ছিল স্যার, ওইটা আমি গ্রাফে দেখানোর চেষ্টা করেছি, আমি জানি না কতটুকু ঠিক আছে, আমি দেখে নিব, যখন খাতা দেখার সময় হবে তখন দেখে নিব। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার কাছে মনে হয় ভালোই হয়েছে রুম্পা, খায়রুল, ফাতেহা যা ডিসকাশন করলেন, যেটা দেখলাম, আই এম শিওর যে আপনাদের বাকিদের টার্ম পেপারগুলো ভালো হয়েছে। থ্যাংক ইউ। এরপরে আমরা একটু ইয়েতে যাই, কলকাতায় হইলো, এবার আমরা একটু মহারাষ্ট্রতে যাই। মহারাষ্ট্র কে কে করছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। প্রাপ্তি রোল আসসালামু আলাইকুম স্যার। প্রাপ্তি, সাকিব, কাটটা দেখবো বলেন। স্যার প্রাপ্তি। প্রাপ্তি। জি স্যার। প্রাপ্তি রোল কত? স্যার রোল 45। স্যার আমারটা সিম্পল হয়েছে, আমি মাইন্ড ম্যাপে খুব সিম্পল ভাবে ঠিক দেখেছি, আছে, সমস্যা নেই। ইনফরমেশন একজন এক ভাবে করবেন, এটি তো এক্সপেক্টেড। আপনি বুঝাইতে পারলেই হলো। বলেন বলেন, মহারাষ্ট্রের কয়টা ধাপ আছে এখানে পলিটিক্যাল সেটেলমেন্টের? স্যার আমি প্রথম থেকে ওদের স্বাধীনতার আগে থেকে যে ওরা কংগ্রেস এখানে ডমিনেন্ট পার্টি হিসেবে ছিল, এবং পরবর্তীতে তারা কিভাবে তাদের ক্ষমতাটা ধরে রাখে, এবং পরবর্তীতে তারা ডমিনেন্ট পার্টি হিসেবেই থাকে, এবং পরবর্তীতে এই তাদের ইনফর্মাল ইনস্টিটিউশন, ইনফর্মাল প্র্যাকটিস গুলো করার মাধ্যমে তারা এই পাওয়ারটাকে ধরে রাখে, এবং কিভাবে তারা আস্তে আস্তে ক্ষমতাটা হারায় এবং এটা কম্পিটিটিভ ক্লায়েন্টালিজমের দিকে যায়, ওইটা আমি ব্যাখ্যা করেছি। ওকে, তাহলে শুরু করেন। মানে প্রথম 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 মানে আমি ধরাই দিই কি কি ডিসকাস করব। আমি একটু বলি কি কি ডিসকাস করবেন। জাস্ট আমাকে এগুলো বলেন যে প্রত্যেকটা ধাপে রুলিং কোয়ালিশনে কারা ছিল, রুলিং কোয়ালিশনের বাইরে কারা ছিল, ওই সময় গ্রোথ স্টেবিলিটি ট্রেড অফের কি অবস্থা ছিল, এবং তারপর এর বাইরে যদি কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে চান। স্যার আমি পুরো প্রক্রিয়াটা ওখানে ব্যাখ্যা করে এসেছি, যে উপরের দিকে বিশ্লেষণধর্মী আলোচনায় ওইসব দিকে। আমি এই ছবিটা শুধুমাত্র হরাইজন্টাল আর ভার্টিক্যালি কারা কোথায় অবস্থান করছে ওইটা দেখানোর চেষ্টা করেছি। সো স্যার এখানে মাঝখানে যে দেখছি যে আমরা কংগ্রেস আছে, সেটা ডমিনেন্ট পার্টি মাঝখানে অবস্থান করছে, এটা আনুভূমিক উপাংশে ক্ষমতায় আছে, এবং তার সাথে যেই হরাইজন্টাল অ্যাক্সিসের বাংলা করছেন অনুভূমিক উপাংশ। আচ্ছা ঠিক আছে, না ভালো হইছে। অক্ষ বলতেন, অ্যাক্সিসের বাংলা অক্ষ বেশি সহজ। আচ্ছা, অনুভূমিক অক্ষ। আমি আপনার টার্ম পেপারটা দেখছি একবার এক ঝলক, আমি উপাংশ বুঝি নাই তখন। উপাংশ বলতে হ্যাঁ মানে জি স্যার। হ্যাঁ বলেন। স্যার এই রুলিং কোয়ালিশনটা এখানে বোঝানোর চেষ্টা করেছি। কংগ্রেস এখানে আমলাতন্ত্র আছে, তারপর তাদের প্যারামিলিটারি বা তাদের যেই ক্ষমতাশীল গোষ্ঠী, তারা কিভাবে ওইখানে প্রতিপত্তি বিস্তার করেছে, মানে সব দিক দিয়ে সেটা। স্যার আমরা যদি দেখি যে স্বাধীনতার আগে ওদের যে আন্দোলনটা ছিল কংগ্রেসের, সেটা যে ওরা ব্রিটিশ বিরোধী আন্দোলন এই বিষয়টাতে ছিল, কিন্তু পরবর্তীতে সেটা বাংলাদেশের সময় যেটা হয় যে এই আন্দোলন মানে আমরা যে ক্ষমতায় আসি, ক্ষমতায় যে স্বাধীনতার পরে যেটা হয় যে যুগোস্লাভিয়ার, স্যার এগুলো কি বলবো? হ্যাঁ বলুন, সমস্যা নেই, বলে যান। স্যার আমি অধ্যাপক নুরুল ইসলামের বাংলা বই একবার পড়েছিলাম, যে ওখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটোর সাথে বক্তব্যের সময় কিভাবে তারা স্বাধীনতার পরে ক্ষমতায় এসে ওইটা নিজেদের ক্ষমতা ধরে রাখে, এবং বঙ্গবন্ধু নিজের সাথে এই বিষয়গুলো তুলনা করছিলেন, উনি কিভাবে আসলে বাংলাদেশে স্বাধীনতার পরে তার অবস্থানটা বজায় রাখবেন। তো যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট উনি বলছিলেন যে ওনারা যে আমলাতন্ত্রকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে, এবং ওনারা যে স্বাধীনতার পরে পূর্ববর্তী যে আমলাতন্ত্র, সেই পুরো আমলাতন্ত্রটাকে বাতিল ঘোষণা করে, এবং নিজেদের লোক থেকে, কারণ ওদের এই আন্দোলনটা ছিল একটা কমিউনিস্ট আন্দোলন, ওইখান থেকে তারা নিজেদের আদর্শবাদী লোকদের সেখানে নিযুক্ত করে, মানে নতুন যারা তরুণ প্রজন্ম তাদেরকে ওখানে
ইনক্লুড করে এবং নিজেদের লোকদের দিয়ে আদর্শবাদী চেতনার আলোকে ওরা হচ্ছে নিজেদের এই ক্ষমতাটা এবং ক্রেডিবিলিটিটা নিশ্চিত করে। তো বঙ্গবন্ধুর সাথে যেটা হয়েছিল সেটা যে আমাদের স্বাধীনতা আন্দোলন সেরকম কোনো আদর্শিক কোনো আন্দোলন ছিল না। আমাদের যেটা ছিল সেটা হচ্ছে সবাই হচ্ছে অধিকার সচেতনতা থেকে আন্দোলন করে এবং আমাদের যে যুব সমাজ ছিল যারা যখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে তারা হচ্ছে তারা কোনো আদর্শের কারণে সংঘবদ্ধ ছিল না। তো সেই বিষয়টা ওখানে ছিল। তো আমি যেটা দেখেছি যে ভারতের ক্ষেত্রেও অনেকটা এরকমই হয়েছে যে এটা যেহেতু কোনো আদর্শগত কারণে ছিল না, এক্ষেত্রে ক্ষমতা ধরে রাখা এই ডেভেলপিং কান্ট্রিগুলোর ক্ষেত্রে অনেকটা কঠিন। কারণ হচ্ছে এই মানুষকে সংঘবদ্ধ করা, আর ভারতের মতো বহু ভাষা ধর্মের মানুষদেরকে একতাবদ্ধ করা এটা অনেকটা কঠিন ছিল কংগ্রেসের জন্য। তো প্রথমেই তারা হচ্ছে তারা রুলিং কোয়ালিশন হিসেবে তারা ব্যবসায়ীদের বেশি সুযোগ সুবিধা দেয়, তারা অর্থের দিকগুলোকে বেশি ফোকাস করছিল। তারা পার্সিস, মারওয়াড়ি, গুজরাটি এই ধরনের ব্যবসায়ীদের সাথে সম্পর্ক রক্ষা করে এবং ওখানে তখন টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ, তারপর বাজাজ আম্বানির মতো প্রতিষ্ঠানগুলোকে তারা ইনফর্মাল সুযোগ সুবিধাগুলো বেশি প্রদান করে। এখানে আমি হচ্ছে তীর চিহ্নের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে ক্ষমতাশীল দল থেকে ওখানে অনানুষ্ঠানিক সুবিধা প্রদান, তারপরে হচ্ছে অনেক ক্ষেত্রে হচ্ছে অনেক সুগার কোঅপারেটিভ যারা হচ্ছে ঋণ নিয়েছিল অনেক ব্যাংক থেকে, ওই ঋণগুলোও এককালে মৌকুফ করে দেওয়া হয় তাদের জন্য, তাদের এই সুবিধা দেওয়া হয়। এবং ওই সুগার কোঅপারেটিভ গুলা হচ্ছে কৃষকদেরকে এবং ওই এলাকার নিচে দেখানো হয়েছে যে এটা হচ্ছে আপনি বলেছিলেন যে স্থানীয় যে গোষ্ঠীটা ওইটাকে কিভাবে তারা ইনক্লুড করে তাদের মানে উলম্ব উপাংশে, মানে ভার্টিক্যালি তারা কিভাবে ইনক্লুড করে। তো কোঅপারেটিভ যে তারা আয়ত্ত রেখেছিল এইভাবে যে তাদের ঋণগুলা মৌকুফ করে দেওয়া হয়। 182টার মতো সুগার ইন্ডাস্ট্রি তখন হচ্ছে এটা শোধ করতে পারছিল না, কিন্তু সরকার সেগুলো মৌকুফ করে দেয় এবং তার প্রতিদানে কোঅপারেটিভ গুলা সরকারকে কিছু সুযোগ সুবিধা প্রদান করে। যেমন তাদেরকে ভোট ব্যাংক গুলো পূরণ করে দেওয়া হয় স্থানীয় কৃষকদের কাজে লাগিয়ে। ওই কৃষকদেরকে ব্যবহার করা হয়েছিল যে ওই এলাকায় যাতে ভোট ব্যাংক গুলো পূরণ করে দেওয়া হয় কংগ্রেসের হয়ে। তো এই বিষয়গুলো ছিল। তারপর তারা হচ্ছে বহুজন সমাজ গঠন করার চেষ্টা করে কংগ্রেস তাদের স্থানীয় লোক দিয়ে, সেখানে দলিত, তারপরে হচ্ছে কুনবিজ সম্প্রদায়, তাদেরকে তারা ইনক্লুড করে। তো এই ছিল তাদের হচ্ছে আনুষ্ঠানিক সুবিধা তাদেরকে প্রদান এবং লাইসেন্স রাজ পিরিয়ড ছিল ওখানে, তখন ওখানে অনেক লাইসেন্স প্রদান করা হয় ওইসব মানুষদেরকে। তো এইভাবে করে ব্যবসায়িক গোষ্ঠীর সাথে কংগ্রেস একটা সম্পর্ক গঠন করার চেষ্টা করে। তো আর এটা ছিল ইনক্লুডেড ওই ক্ষমতার মধ্যে, এবং এক্সক্লুডেড যারা ছিল তারা হচ্ছে শিবসেনা এবং বিজেপি। আমি ডানে দুইটা দেখিয়েছি, এই দুইটা দেখিয়েছি যে তারা হচ্ছে এই প্রক্রিয়া এক্সক্লুডেড ছিল। এবং এক্সক্লুডেড পার্টি আস্তে আস্তে তারা হচ্ছে বিজেপি, একসময় হচ্ছে বিজেপি আমরা যেটা জানি যে তারা হচ্ছে অনেকটা উগ্রবাদ, ওই ধর্মীয় ভিত্তিক রাজনীতি, এই বিষয়ে তারা জনগণকে বেশি সংগঠিত করতে সক্ষম হয় এবং দলিত, হিন্দু, উচ্চবর্ণ, এভাবে তারা হিন্দুদের উচ্চবর্ণদেরকে তাদেরকে ওই হিন্দু কেন্দ্রিক সংস্কৃতি, রাজনীতি, ওই সব দিক দিয়ে তারা আকৃষ্ট করার চেষ্টা করে। মানে তখনই আমরা প্রথম দেখি যে আদর্শিক ভাবে ধর্মীয় ভিত্তিতে এই ব্যবস্থাটাকে শক্তিশালী করার চেষ্টা করে তারা। কারণ হচ্ছে এর আগ পর্যন্ত মানে ভারতের রাজনীতির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, ওদের যেহেতু কাস্ট সিস্টেম, ওরা হচ্ছে নিজস্ব বর্ণের লোকদেরকে খুব সহজেই ইনক্লুড করতে পারে, নিজেদের দলে টেনে নিয়ে যেতে পারে। আইডেন্টিটি পলিটিক্স করে। হ্যাঁ, তো বিজেপি, জি স্যার, আইডেন্টিটি পলিটিক্স করে আর কি, মানে পরিচয়ের রাজনীতি করে, মানে পরিচয় দিয়ে, মানে আপনার পরিচয়, সেটা ধর্ম পরিচয় হোক, বর্ণ পরিচয় হোক, হ্যাঁ, আপনি ধর্ম খুব সহজে পরিচয় আর হোক, কি সহজে তৈরি ওই করতে পারেন আর কি। পার্টিটাকে হ্যাঁ, ওই পার্টিটাকে অনুপ্রাণিত করে নিজেদের দলে নিয়ে আসতে পারে। তো সেই ক্ষেত্রে দলিত হিন্দু উচ্চবর্ণরা বিজেপির দিকে ঘেঁষে যায় এবং শিবসেনা যেটা করে সেটা হচ্ছে যে কংগ্রেস একটা ভুল করে, সেটা হচ্ছে ভুলগুলো আমি উপরের বিশ্লেষণধর্মী আলোচনা ওখানে লিখেছিলাম যে রাজনৈতিক কূটকৌশলের ক্ষেত্রে ইন্দিরা গান্ধী কিছু ভুল করে। উনি হচ্ছে 78 থেকে 80 সালের দিকে উনি হচ্ছে 78 থেকে 80 সালের দিকে ভাসানদা পাটেলকে উনি হচ্ছে মারাঠাদেরকে শক্তিশালী করার চেষ্টা করে উনার বিরুদ্ধে, এবং মানে ভাসানদা পাটেলকে শক্তিশালী করার চেষ্টা করে, যার ফলে কংগ্রেস ক্ষমতায় আসে। কিন্তু স্যার প্রথম থেকে একটা বিষয় হয়েছিল ওখানে যে ব্যবসায়ী গোষ্ঠী যারা হচ্ছে মারওয়াড়ি বা অন্যান্য জায়গার যে ব্যবসায়িক গোষ্ঠী, গুজরাটিরা, তারাও যেরকম ইনফর্মাল সুযোগ সুবিধা পায়, কিন্তু মারাঠিরা এই ক্ষেত্রে পিছিয়ে যায়। কিন্তু মারাঠিরা মনে করতো যে মহারাষ্ট্র হচ্ছে তাদের নিজস্ব জায়গা, মানে ওরা ওইখানকার স্থানীয় অধিবাসী ছিল। তো ওরা যখন দেখতে থাকে যে ওদের নিজস্ব জায়গায় অন্যান্য ক্ষমতাশীল পার্টিগুলো, অন্যান্য ব্যবসায়িক গোষ্ঠীগুলো বেশি
লাভবান হয়ে যাচ্ছে। যেমন গুজরাটিরা এখান থেকে সুবিধা পাচ্ছে, পরবর্তীতে গুজরাটি আরেকটা রাজ্যে বিভক্ত হয়, তবে এর আগে হচ্ছে গুজরাটিরা বেশি, মারওয়াড়ি পার্সিরা বেশি সুযোগ সুবিধা পাচ্ছে এবং ওরা বেশি মানে অর্থবিত্তের দিকে এগিয়ে যাচ্ছে, তো মারাঠিরা এই দিক থেকে পিছিয়ে পড়ে। তো যেহেতু ওরা ওখানকার স্থানীয় অধিবাসী, ওদের মনে একটা আক্ষেপ থাকে যে কেন ওদেরকে বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, তো এই কারণে তারা একটু ক্ষুব্ধ হয়ে যায়। কিন্তু ইন্দিরা গান্ধী ওইটাকে কাজে লাগাতে পারেনি, উনি হচ্ছে বাইরের রাজ্যগুলোর দিকে প্রদর্শন করে যে হচ্ছে উনি মারাঠিদেরকে সাহায্য করছে, আবার অন্য দিক দিয়ে উনি করে কি ক্ষমতায় মারাঠিদের না বসিয়ে উনি হচ্ছে ওনার বিশ্বস্ত অন্য মানুষদের বসায়। তো এই কারণে মারাঠিরা যেহেতু ওখানকার স্থানীয়, ওনারা এতেও ক্ষুব্ধ হয়ে যায়, পরে মারাঠিদের মধ্যে দুইটা ভাগ হয়ে যায়। তো একটা ভাগ পরবর্তীতে নিম্ন স্তরের মারাঠি যারা ক্ষুব্ধ ছিল তারা শিবসেনার সাথে যোগ দেয়, শিবসেনা তাদেরকে দলে নিয়ে আসে। নিম্নবিত্ত খুনবিজ ছিল, ওবিসি ছিল, আদার ব্যাকওয়ার্ড কাস্ট, মানে যারা ব্যাকওয়ার্ড ছিল ওদেরকে শিবসেনা নিজেদের ক্ষমতায় নিয়ে আসে এবং পরবর্তীতে এই এক্সক্লুডেড যে জোটটা এটা বেশি শক্তিশালী হয়ে যায় এবং বিজেপি শিবসেনা ক্ষমতা আসার পর এবং নিচে আমরা যে পুরো ভার্টিক্যাল একদম লাস্টে দেখতে পাচ্ছি যে ওইখানে তারা হচ্ছে 1993 সালে একটা দাঙ্গা বাঁধিয়ে প্রায় 2 লাখ মানুষকে ওখান থেকে বাস্তুচ্যুত করা হয় মুম্বাই থেকে। সেখানে বাদ করেছেন হচ্ছে দলিতদের মধ্যে যারা বৌদ্ধ ছিল এবং মুসলিম ছিল। শিবসেনা বিজেপি এভাবে ক্ষমতা। আপনি হচ্ছে আগামী 1 মিনিটের মধ্যে শেষ করবেন, আপনি গ্রোথের ইমপ্লিকেশনটা বলেন, ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে এটার ইমপ্লিকেশন কি হলো, মানে আপনি মানে কারা ইনক্লুডেড ছিল রুলিং কোয়ালিশনে, কারা এক্সক্লুডেড ছিল, সেটা খুব সুন্দর করে এক্সপ্লেইন করছেন। আমাকে একটু গ্রোথের ইমপ্লিকেশনটা আগামী 1 থেকে 1.5 মিনিটের মধ্যে বলেন। স্যার গ্রোথের প্রশ্ন বলতে আমি হচ্ছে ওইখানে ওই কম্পিটিবিলিটি বিটুইন ওই ক্ষমতার বন্টন আর ইনস্টিটিউশন থেকে লাভের বন্টন ওইখানে দেখিয়েছি কিছুটা। আর হচ্ছে ইম্পোজ, আচ্ছা স্যার ওইটাতে আমি যেটা বোঝানোর চেষ্টা করেছি যে ক্ষমতার বন্টনের ক্ষেত্রে দেখা গেছে যে কংগ্রেস অনেকটা হচ্ছে ব্যবসায়ী পুঁজিপতি এবং মিলিটারি আমলাতন্ত্রের সাহায্যে ক্ষমতায় বজায় ছিল এবং তাদের বিকেন্দ্রীকরণের অভাব ছিল। তো যেটা দেখেছি যে বর্তমানে এখনো যে মহারাষ্ট্রে করোনা ইনফেক্টেড বেশি, ওরা এটাকে হচ্ছে ডিসেন্ট্রালাইজেশনকে বেশি দায়ী করছে। ওরা সেই জিনিসটা দেখানোর চেষ্টা করেছে যে ক্ষমতার বন্টনের ক্ষেত্রে সোসাইটির মধ্যে এইসব কিছু ভুল ছিল কংগ্রেসের এবং ইনস্টিটিউশন থেকে যে লাভের বন্টন ছিল সেটা হচ্ছে যে তারা দ্বৈত নীতি এইসব কারণে তারা ওই ক্রেডিবিলিটি ধরে রাখতে পারেনি এবং হোল্ডিং পাওয়ারের মধ্যে আরোপিত মানে ইম্পোজ কস্ট আর হচ্ছে অ্যাবজর্ব কস্টের মধ্যে যেটা দেখিয়েছি যে ইম্পোজ কস্ট এটা আরোপ করতে পারেনি ইন্দিরা গান্ধী। তো মারাঠিদের মধ্যে উনি বিভাজন ঘটায় ঠিকই, কিন্তু উনি একটা প্র্যাকটিস করার চেষ্টা করেছিলেন যে একদিক দিয়ে দেখাচ্ছেন উনি মারাঠিদের সাপোর্টে, অন্যদিক থেকে না, কিন্তু এটা উনি পারফেক্টলি করতে পারেনি, বলে উল্টা আরো হিতে বিপরীত হয়, ওখানে আরো মারাঠিরা বেশি উস্কে যায়, ওখানে আরো বিক্ষুব্ধ হয়ে যায়। আর ইম্পোজ অ্যাবজর্ব কস্ট যেটা সেটা হচ্ছে সম্পদের দিক থেকে তারা পরবর্তীতে পিছিয়ে যায়, যেহেতু দেখা যায় যে অন্য দিক থেকে উস্কানি বেশি চলে আসছে, তো আস্তে আস্তে ওই ক্ষমতাশীল ব্যক্তিবর্গ যারা তারা তো তারা শিফট করে অনেক সময় পলিটিক্যাল পাওয়ার যেদিকে যায় সেদিকে তারা মুভ করে। তো সেই ক্ষেত্রে শোষণ অ্যাবজর্ব কস্টের মধ্যে দুইটা ভাগ ছিল, ওয়েলথ ছিল আর হচ্ছে পলিটিক্যাল স্টেবিলিটি আর হচ্ছে আচ্ছা মোবিলিটিও একটা ছিল। তো ওয়েলথের দিক থেকে তারা হচ্ছে অ্যাবজর্ব কস্টটা ওটা নিতে পারেনি, ইন্দিরা গান্ধী মানে কংগ্রেস পরবর্তীতে নিতে পারেনি। আর হচ্ছে রাজনৈতিক সাংগঠনিক সক্ষমতা ওইটার ক্ষেত্রে তারা পিছায়, কারণ হচ্ছে ইলেকট্রাল পদ্ধতি আসার পরে তারা আর ওই জিনিসটা গদিটা টিকে রাখতে পারেনি, ওদের বিকেন্দ্রীকরণের যে সীমাবদ্ধতাগুলো ছিল এক্ষেত্রে এই জিনিসগুলো। সো এই কারণে মানে ইভেন্চুয়ালি শিফটটা কি হয়েছে যে একটা ডমিনেন্ট পার্টি থেকে ইভেন্চুয়ালি সেটা একটা কম্পিটিটিভ ক্লায়েন্টালিজমের দিকে চলে যায়, একটা কম্পিটিটিভ ক্লায়েন্টালিজমের দিকে চলে যায়। ঠিক আছে, গ্রোথ নিয়ে স্যার আমি আরেকটু অ্যাড করতে পারলে ভালো হতো স্যার। বলুন 2 মিনিট অ্যাড করেন স্যার। গ্রোথের যে ব্যাপারটা একদম শুরু থেকেই জিওগ্রাফিক্যালি মহারাষ্ট্র সামনের দিকে এগিয়েছিল এবং স্বাধীনতার পূর্ব থেকে মহারাষ্ট্র ব্যবসায়িক দিক থেকে অনেক ফেভারে ছিল। পরবর্তীতে স্যার যেটা দেখা যায় যে 1947-এর পরে কংগ্রেস যখন ক্ষমতা আসে, কংগ্রেসের সাথে ওই জায়গার যে ব্যবসায়ীরা ছিল তাদের মধ্যে অনানুষ্ঠানিক মানে ইনফর্মাল যে বিজনেসটা সেইটা অনেক বেশি সামনের দিকে যাচ্ছিল এবং এখানে একটা রুলিং কোয়ালিশনের যে ব্যাপারটা সেটা তৈরি হচ্ছিল। এখানে ব্যবসায়িক গোষ্ঠীকে শাসক গোষ্ঠী একটা অনানুষ্ঠানিক সুবিধা দিচ্ছিল এবং ব্যবসায়িক গোষ্ঠীও পুঁজির দিক থেকে কিংবা অর্থের দিক থেকে কিংবা
অন্যান্য ইনস্ট্রুমেন্টের মাধ্যমে ভোটিংটা এনশিওর করতেছিল। তখন যেটা হয়েছিল যে স্যার, যেহেতু অনানুষ্ঠানিক ক্ষেত্রে হচ্ছিল, সেক্ষেত্রে ব্যবসায়িক গোষ্ঠী শাসক গোষ্ঠীর উপর একটা আস্থা রাখতে পেরেছিল। যখন ব্যবসায়িক গোষ্ঠী শাসক গোষ্ঠীর উপর আস্থা রাখতে পেরেছে, তখন তারা বড় ধরনের বিনিয়োগের দিকে গিয়েছে, এবং বড় ধরনের বিনিয়োগের দিকে যখন গিয়েছে তখন তাদের গ্রোথ লেভেলটা কিন্তু মানে ঠিক হয়েছে। হ্যাঁ, এইটাকে কম্পেয়ার করেন। হ্যাঁ, মানে আপনি কি বলতেছেন যে কংগ্রেসের ওই ইনফর্মাল ইনস্টিটিউশনের উপরে রিলাই করার কারণে, বা ফাতেহাও যেটা বলতেছিল যে ওই সময় যে কংগ্রেসের ওই ইনফর্মাল নেটওয়ার্কের উপরে রিলাই করার কারণে ব্যবসায়ীদের আস্থা অর্জন করার মাধ্যমে ওই সময় গ্রোথটা বেশি নিশ্চিত করতে পারছে, কিন্তু পরবর্তীতে যখন কম্পিটিটিভ ক্লায়েন্টেলিজমে গেছে তখন সেই লং টার্ম গ্রোথটা আর হয় নাই? জি স্যার, মানে তখন ব্যবসায়ীরা যখন দেখছে যে শাসক গোষ্ঠীর একটা পরিবর্তন এসেছে, এবং তাদের যখন পরিবর্তন এসেছে তখন স্যার শাসক গোষ্ঠীরা ফর্মাল লাইনে ব্যবসায়ীদের আটকানোর চেষ্টা করছে এবং ব্যবসায়ীদের কাছ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে। তখন ব্যবসায়ীরা শাসক গোষ্ঠীর সাথে সেই পরিমাণ মানে বিশ্বস্ততা পায়নি। যখন তারা সেই পরিমাণ বিশ্বস্ততা পরবর্তীতে পায়নি, তখন স্যার পূর্বে যেরকম স্যার একটা লং টার্ম ইনভেস্টমেন্টের দিকে তারা যাচ্ছিল, 80s এর পর থেকে তারা লং টার্ম ইনভেস্টমেন্টের দিকে যায় নাই, বরং তাদের পরিবর্তনটা স্যার অন্য কেন্দ্রিক হয়েছে। যেমন স্যার তখন বলছে যে বাজাজ, তারপর অন্যান্য যে গ্রুপগুলো রয়েছে, তখন তারা আরবান পভার্টির যে ব্যাপারগুলো রয়েছে সেই জায়গা থেকে দিয়েছে, আরবান ডেভেলপমেন্ট, তারপর ইনফ্রাস্ট্রাকচারাল যে চেঞ্জগুলো রয়েছে সেই জায়গা থেকে নিজেদের যেই এস্টাবলিশমেন্ট সেই দিকে তারা বেশি গুরুত্ব দিয়েছে। বরং তারা শাসক গোষ্ঠীর সাথে কোয়ালিশনটা রেখেছে, কিন্তু পূর্বে যেরকম ইনফর্মাল সেক্টরে যেভাবে রেখেছে সেইভাবে আর পরবর্তীতে সেই জিনিসটা তারা রাখেনি। তাদের যেই বিনিয়োগের যে জায়গাটা, সেই বিনিয়োগের জায়গাটা পরিবর্তন হয়ে গিয়েছে স্যার। রাইট, ঠিক আছে। আমার কাছে মনে হয় এখন শেষ করি, আমাদের জাস্ট আর একটা বাকি আছে, আমাদের ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে। সো থ্যাংক ইউ। বাকিদের কি মনে হলো, ডিসকাশন কেমন হয়েছে? বাকিরা নাই মনে হয়। স্যার অনেক গোছানো হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, আমার কাছে কিন্তু মনে হয়েছে যে বেশ ভালোই হয়েছে। মাইন্ড ম্যাপটা, যেমন মাইন্ড ম্যাপটা আসলে ওই যে রুলিং কোয়ালিশনের ভার্টিক্যাল অ্যাক্সিস আর হরাইজন্টাল অ্যাক্সিসের কনসেপ্টের উপরে ভিত্তি করে হওয়ার কারণে এটা মানে আমি এমনিতে দেখলে হয়তো বুঝতাম না, মানে কারণ যেহেতু কম্পিউটারে টাইপ করা, তো এটার একটা সমস্যা আছে আর কি। বাট ডিসকাশনটা হওয়ার কারণে এটা বুঝতে আমার জন্য সুবিধা হয়েছে আর কি, যে এখানে আসলে ইনক্লুডেড অংশটা এবং এক্সক্লুডেড অংশটা। কারণ ছবিটা আঁকা, মানে ছবিটার কনসেপ্টটা ঠিক আছে, কিন্তু ছবিটা এমনিতে দেখলে কারোর জন্য একটু কঠিন হইতে পারে প্রাপ্তি, বোঝা গেছে? লিখে দিলে সুবিধা হতো হয়। হ্যাঁ, বা আপনি যদি একটু কালার কোড করে দিতে পারতেন আর কি, ধরেন যে কংগ্রেসের ইনক্লুডেড অংশটাকে একটা রং দিলেন আর এক্সক্লুডেড অংশগুলোকে আরেকটা রং দিলেন আর কি, যে এরা বিজেপি, এরা শিবসেনা। তো ওই কিন্তু আমি বলবো যে এটা দিয়ে যখন আপনি ডিসকাস করছেন, আমার কাছে মনে হয়েছে যে বেশ ভালো হয়েছে। এন্ড আপনি যে রিলেট করার চেষ্টা করেন, মানে রিলেশন বা রিলেভেন্স যতটুকুই থাকুক না কেন, আপনি যে বাংলাদেশের যুগোস্লাভিয়াকে ফলো করার বা তাদের সাথে ডিসকাশনের সাথে ওইখান থেকে ইন্সপিরেশন এর চেষ্টা করতেছেন, রিলেট করার এইটাই আসলে আমাদের করা উচিত। মানে একটা জিনিসের সাথে আরেকটা জিনিসকে রিলেট করা, যে ধরেন যে প্যাটার্ন খুঁজে পাওয়া, এই প্যাটার্ন খোঁজাটাই হইতেছে আমাদের সোশ্যাল সায়েন্সের কাজ। সাকিবের ডিসকাশনও ভালো হয়েছে, মানে গ্রোথ কেন, একটাই হচ্ছে ওই ইনফর্মাল নেটওয়ার্কটা থাকার কারণে কেন ওই সময় একটা সাস্টেইনড গ্রোথ ছিল, এবং পরবর্তীতে কেন কিছু সার্টেন জায়গায় গ্রোথ হয়েছে কিন্তু বাকিগুলোয় গ্রোথ হয়নি, ওইটা আইডেন্টিফাই করতে পারছে। এবং এখন কিন্তু ফাতেহার ডিসকাশনটাও কিন্তু বোঝা যাচ্ছে অনেকখানি, যে কেন সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকার আসলে ইনফর্মাল নেটওয়ার্কের উপরে বেশি করে রিলাই করতে বলতেছিল, যেখানে মানে সেই তাদের ওই প্রবণতাটা কেন ছিল সেটা আসলে এখন বোঝা গেল। সো আমার কাছে মনে হয় সো ফার ভেরি গুড ডিসকাশন, থ্যাংক ইউ, ভালো হয়েছে। স্যার আমার মাইন্ড ম্যাপের যে ডেসক্রিপশনটা ওইটা হচ্ছে আগের পেজে কিছুটা আমি দেখানোর চেষ্টা করেছি, মানে অন্যান্য বিষয়গুলো রিলেট করার চেষ্টা করেছি। ঠিক আছে স্যার, এখানে ক্ষমতার পালাবদলটা স্যার বুঝতে পারলে স্যার আপনার জন্য মাইন্ড ম্যাপটা বুঝতে আরো সুবিধা হতো। স্যার আপনি যদি আরো 1 মিনিট সময় দিন তাহলে আমি স্যার কিভাবে আমার কাছে মনে হয় আমি অনেকখানি বুঝছি, আমি আপনারটাও আলাদা করে দেখবো, আলাদা করে পড়বো। স্যার আমাদের প্রেজেন্টেশন বাকি আছে। কারা এরা? ডিসকাশন বাকি স্যার। তানজানিয়া কারা এরা? রাইসা, চলেন তানজানিয়া। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। রাইসা, কত রোল? 4 স্যার। অরিনেটটা কই? অরেন কই? স্যার আছে। অরেন তো ক্লাসে কথা বলে না কোনো। স্যার আছে স্যার।
কি মানে আপনি এত নিস্তেজ কেন অরিন, কি হয়েছে আপনার? না স্যার ঠিক আছে। চলেন তাহলে আপনারটা দেখলাম। আমি কি সরাসরি মাইন্ড ম্যাপে চলে যাবো তাহলে? শিওর স্যার। তানজানিয়ার পলিটিক্যাল সেটেলমেন্টে আমরা কয়টা ধাপ দেখতে পাই? স্যার বেসিক্যালি দুইটা, ওদের কিন্তু পলিটিক্যাল দুইটা ধাপে তেমন কোনো চেঞ্জ ছিল না। আচ্ছা ঠিক আছে, ওখানে যাইতেছি। আপনি আমাদেরকে মানে আমরা যারা তানজানিয়া সম্পর্কে জানি না, আমাদেরকে এটা বলেন যে তানজানিয়ার রাজনৈতিক প্রেক্ষাপট আসলে কিরকম? এটা কি দুইটা দল, অনেকগুলা গোষ্ঠী, ক্ল্যান ভিত্তিক, নাকি অনেকগুলা রাজনৈতিক দল? তানজানিয়া স্যার যখন একদম শুরু থেকে হয়েছিল স্বাধীনতার একটু জোরে বলতে হবে মুখার্জি। আর 1962 সালে যখন হচ্ছে স্যার স্বাধীনতা অর্জন করে তানজানিয়া, তার আগে হচ্ছে তানজানিয়াতে এই কতগুলো পার্টি ছিল। তো ওই পার্টিগুলো একদম মনে কোলাবোরেশন বসে একটা দল হয়েছে। আমি যদি দেখি 1964 সালে স্যার টাঙ্গানিকা আর হচ্ছে জাঞ্জিবার, এই দুইটা দেশ দুইটা জায়গা মিলিয়ে তানজানিয়া নামটা হয়েছে। পরবর্তীতে হচ্ছে জুলিয়াস নারেরি নামে একজন হচ্ছে শাসনকর্তা ছিল, তিনি হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থা ওইখানে চালু করেন। আর 1977 সালের দিকে হচ্ছে আফ্রো সিরাজ একটা পার্টি ছিল, আর একটা ছিল স্যার টিএনএনইউ, এটা স্যার যে ফুল ফর্মটা ভুলে গেছি স্যার। তো ওই দুইটা রাজনৈতিক দল একসাথে মিলে স্যার টিসিএম নামে একটা রাজনৈতিক দল হয়েছিল। পরবর্তীতে স্যার ওই দলটাই হচ্ছে 62 থেকে একদম 92 সাল পর্যন্ত তানজানিয়াকে জাতিগঠন পর্যায়ে বা তানজানিয়ার উন্নয়নের জন্য হচ্ছে একভাবে কাজ করে গেছে। আর তানজানিয়ার এই দুটা দল ছাড়া বাকি যাদেরকে হচ্ছে স্যার বাদ দিয়ে দিছিল বা এক্সক্লুডেড যারা ছিল, তাদের এত শক্তি ছিল না যে এই দুই দলের বিরুদ্ধে গিয়ে কিছু বলবে বা এই দুই দলের অপোজ করবে। অপোজ যেহেতু করতে পারে নাই কেউ বা অপোজ করার মতো অপোজিট পার্টি কোনো হোল্ডিং পাওয়ার ছিল না, সেই ক্ষেত্রে এই দুইটা দল মিলে যখন একটা দল হয়ে গেছে, তখন ক্ষেত্রে স্বৈরচারী একপাক্ষিক দল থেকেই এই 65 থেকে 92 সাল পর্যন্ত শাসন ব্যবস্থাটা চলে আসছে। পরবর্তীতে তো এটাকে আমরা কি বলবো? এটাকে কি আমরা অথরিটারিয়ান রেজিম বলবো নাকি স্ট্রং ডমিনেন্ট পার্টি বলবো? এক প্রকার স্যার অথরিটারিয়ানই আমরা বলতে পারি। স্যার স্বৈরাচারী একপাক্ষিক দল থেকে স্যার সেটা আস্তে আস্তে স্যার স্থিতিশীল একটা আধিপত্যবাদী দলে পরিণত হয়, কারণ স্যার সেটা কারণ আধিপত্যবাদী দল বলতে দেশের আপনারা জনগণের পুরো ডমিনেন্ট পার্টি সাপোর্ট। বোঝাচ্ছেন আর কি? জি স্যার। ওকে, বলেন। কারণ স্যার সেই দেশের বেসিক্যালি জনগণের তানজানিয়ার জনগণ অনেক কম, আর এই জনগণের মধ্যে হচ্ছে যে অনেক রকমের সম্প্রদায় আছে, মানে অনেক ধরনের ডিভাইডেশন। ছোট একটা পপুলেশনের মধ্যে এত ধরনের ডিভাইডেশন থাকার কারণে এটা হচ্ছে যে ওই যে একটা রুলিং পার্টি ছিল তাদের জন্য একটা চ্যালেঞ্জও ছিল যে মাত্র ইন্ডিপেন্ডেন্ট হয়েছে ঔপনিবেশিক শাসন থেকে, তাদের মধ্যে হ্যাঁ সেটা একটা চ্যালেঞ্জ ছিল। বাট ওদের প্লাস পয়েন্টও এটাই ছিল যে ওদের যে দলটা, ওই দলের মধ্যে হচ্ছে সব সম্প্রদায়েরই মেম্বাররা ছিল। তো এই কারণে হচ্ছে যে এই যে স্বৈরাচারী থেকে আবার আধিপত্যতে ট্রান্সফার হয়েছে, এত বড় একটা ট্রান্সফরমেশন, এর মধ্যেও হচ্ছে তানজানিয়ার লোকজন এই একটা পার্টিকেই বারবার ক্ষমতায় নিয়ে এসেছে। এটার গ্রোথ ইমপ্লিকেশনটা কি? মানে এটার গ্রোথ ইমপ্লিকেশনটা কি? ওই সময় কি গ্রোথ হইছে? মানে তানজানিয়া যেহেতু 1960 এর পরে স্বাধীন হয়েছে, তানজানিয়া স্যার 1960 এর পরে স্যার স্বাধীন এটা হওয়ার একটা পর সারপ্রাইজিং ব্যাপার। ওদের হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্সের পর যখন হচ্ছে এই দলটা ক্ষমতায় আসছে, তখন থেকে ওরা হচ্ছে পুঁজিবাদ বিরোধী সমাজতন্ত্রে চলতেছে। এন্ড হচ্ছে যে স্বৈরাচারী একপাক্ষিক শাসন যতদিন ছিল ততদিন এটাই চলছে, সমাজতান্ত্রিক ব্যবস্থায় চলছে। কিন্তু তারপর যখন ওরা হচ্ছে আধিপত্যবাদী ব্যবস্থায় গেল, তখন হচ্ছে যে আস্তে আস্তে ক্যাপিটালিজমের দিকে গেছে। কিন্তু এত বেশি স্টেটিক একটা ইকোনমি থাকার পরও ওদের হচ্ছে ভালোই গ্রোথ হয়েছে। হয়তো যে এই যে বৈদেশিক চাপটা না থাকলে ওদের হয়তো এখনো সমাজতন্ত্রই কন্টিনিউ হইতো। ইউজুয়ালি আমরা দেখছি সমাজতন্ত্র কোথাও সাকসেসফুল হয় নাই, বাট সারপ্রাইজিংলি এখানে সাকসেসফুল হয়েছে। আর আমি হচ্ছে স্যার চ্যাপ্টারটা ভালো মতো পড়ছি, কিন্তু এখানে হচ্ছে ডিটেইলস বলা নাই যে এরপরও কিভাবে এত বেশি সাকসেসফুল তানজানিয়া তো হয়েছে। মানে 1962 থেকে 1990 এর মধ্যে তানজানিয়ার যে বাকি যে রাজনৈতিক দলগুলো ছিল সেগুলো এক্সক্লুডেড হইলো। আমি বুখারির কথা থেকে যা বলছি, দুইটা বড় রাজনৈতিক দল ছিল, তারা কম্বাইন করে একটা বড় রাজনৈতিক দল হলো।
সুতরাং এক ধরনের স্বৈরাচারী একপাক্ষিক শাসন ব্যবস্থা তৈরি হলো, কিন্তু ওই স্বৈরাচারী একপাক্ষিক শাসন ব্যবস্থা নামে সমাজতান্ত্রিক হওয়ার পরেও মানে তার ভেতরে অনেক গ্রোথ এনশিওরড হয়েছে, এটাই বলতেছেন? জি স্যার। ওকে, বুখারী বা রাইসা কি কিছু বলতে চান যে কিভাবে জি স্যার। গ্রোথটা হয়েছে? তানজানিয়ার স্যার যখন স্যার সে এক স্বৈরাচারী একপাক্ষিক দল থেকে যে স্থিতিশীল আধিপত্যবাদী দলের দিকে যাচ্ছিল, তখন তারপরে হচ্ছে স্যার 77% মানুষেরই হচ্ছে আগের যে শাসন ব্যবস্থা ছিল ওটার প্রতি আস্থাটা একটু বেশি ছিল। তো ওটার প্রতি বেশি থাকার কারণেই হচ্ছে যেহেতু একটা 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 স্থান থেকে আরেকটা স্থানে ট্রান্সফরমেশন হওয়ার পরেও তারা চাচ্ছিল যে আগে যেটা ছিল ওটা ওদের জন্য ভালো ছিল। মানে স্যার ওরা স্যার গ্রোথটা এমন ভাবেই করছে যে যেটার কারণে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফরমেশন হওয়ার পরে হচ্ছে দেশের মানুষরা ওই ট্রান্সফরমেশনটা ওইভাবে গ্রাহ্য করে নেই। তো সেটার ফলে হচ্ছে 1995 সালে যখন হচ্ছে আবার নির্বাচন হয় তখন হচ্ছে আবার সেই সিএমএমই আবার জয়লাভ করে নির্বাচনে। তো আলটিমেটলি দেখা গেছে যে ট্রান্সফরমেশন হওয়ার ফলে যেই অবস্থা ছিল ওই অবস্থাটাই তানজানিয়াতে এখনো চলতেছে। মানে ইভেন্চুয়ালি যে তারপরে পার্টিটা একপাক্ষিক শাসন করতো ওই পার্টিটাই ইভেন্চুয়ালি আপনার ওই ইলেকশনের মাধ্যমে আসছে। তারপর বহুদলীয় যখন শাসন ব্যবস্থা শুরু হয় তারপরে হচ্ছে তো কিছু কিছু ছোট ছোট দল গঠন হয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা হচ্ছে দেখতেছিল যে না ওই যে সিএমএম এর সাথে যদি যারা যোগদান না করে তাহলে তারা হচ্ছে থাকতে পারবে না বা টিকতে পারবে না। তখন হচ্ছে তারা হচ্ছে সিএমএম এর ছত্রছায়ায় প্রবেশ করেছিল। আর হচ্ছে কিছু কিছু সবাই ওই সিসিএম এর উইনিং কোয়ালিশনের ভেতরে আসতে চাইছে। জি স্যার। জি স্যার। এখন আমাকে বলেন যে তানজানিয়া একটা আফ্রিকার একটা দেশ, এরকম একটা দেশকে যেমন আপনারা একটা অ্যাসপেক্ট বললেন যে আফ্রিকার এই দেশগুলোতে যেটা হয় যে প্রচুর ক্ল্যান থাকে, যে তাদের মধ্যে অনেক ডিভিশন থাকে, তো তাদের শুরুর দিকে কনসলিডেট করা একটা চ্যালেঞ্জ, কিন্তু এই পার্টিটার যেটা হয়েছে যে তাদের প্রত্যেকটা ক্ল্যানেরই হয়তো একটা করে রিপ্রেজেন্টেটিভ ছিল। কিন্তু সেখানে এরকম একটা দরিদ্র দেশে সাধারণত এটাও আমরা দেখি যে ফরেন মানে ডোনারদের ইন্টারেস্ট বা ফরেন ওই সময় হচ্ছে কি স্যার মানে এই ইনভেস্টমেন্টের ইন্টারেস্টগুলো কিভাবে প্লে আউট করছে? স্যার মেইনলি ফরেন প্রেসারের কারণেই হচ্ছে যে ওরা স্বৈরাচারী একপাক্ষিক শাসন দল থেকে আধিপত্যবাদী বহুদলীয় শাসনে ওরা ট্রান্সফার হতে মানে বাধ্য বেসিক্যালি ওরা হয়েছে। স্বৈরাচারী একপাক্ষিক শাসন থেকে নির্বাচন দিতে গেছে, কিন্তু নির্বাচনের মাধ্যমে ইভেন্চুয়ালি তারাই আসছে এবং উইনিং কোয়ালিশনটাকে মেইনটেইন করার কারণে তারা একটা ডমিনেন্ট পার্টিতে পরিণত হয়েছে। এটাই কি বলতেছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। আর হচ্ছে স্যার আরেকটা জিনিস আমি যদি বলি স্যার, মানে যখন হচ্ছে যে বাইরের ডোনাররা যখন স্যার হচ্ছে মানে এইড দিত তখন হচ্ছে তানজানিয়া প্রায় ইকোনমি 30% নিয়ে আসতো এইড থেকে। তো হচ্ছে বাইরে যারা হচ্ছে অন্যান্য দেশটা ছিল তারা চাপ দিতেছিল কেন একটা একপাক্ষিক দলকে বা একনায়কতান্ত্রিক একটা দেশ দলকে কেন হচ্ছে এতগুলা টাকা আমরা দিব। আর সেটার জন্য হচ্ছে তাদের ওই দেশের সংসদের কাছে হচ্ছে আবার তাদের জবাবদিহিতা করতে হতো। তো এটার কারণে হচ্ছে ইন্টারন্যাশনাল চাপ পড়ে তানজানিয়ার উপর যে একপাক্ষিক দল স্বৈরাচারী দল থেকে স্থিতিশীল আধিপত্যবাদী দলের দিকে মানে অন্তত পক্ষে নির্বাচন দিতে হবে আর কি, মানে নামকা অবস্থায় নির্বাচন দেওয়ার যাই করো আর কি, মানে তোমাকে নির্বাচন দিয়ে নির্বাচিত হয়ে আসতে হবে আর কি। কারণ আমরা তো গণতান্ত্রিক নির্বাচন হওয়ার পর হচ্ছে কিছু কিছু হচ্ছে প্রাতিষ্ঠানিক মানে অবকাঠামোর পরিবর্তন হয়েছে, কিন্তু আগে যে হচ্ছে তারা সমাজতান্ত্রিক বা সমাজতন্ত্র ভাবে যেভাবে চালাইতো, মোট কথা হচ্ছে তারা বহুদলীয় শাসন ব্যবস্থা চালু করার থাকলেও হচ্ছে তারা আধিপত্য যে সূচনা করেছিল একদম 1962 সালের শুরুর দিকে, সেটাই যে এখনো চলতেছে আর কি। রাইট, ঠিক আছে। তো এখন গ্রোথের কি অবস্থা? গ্রোথ কি মানে ওই সময় যে গ্রোথ হয়েছে তার তুলনায় কি গ্রোথ কমে গেছে নাকি গ্রোথ বাড়ছে পরবর্তী পলিটিক্যাল সেটেলমেন্টে যাওয়ার পরে? স্যার ওদের গ্রোথ শুরু থেকেই বাড়তেছে, ওদের ইকোনমিক স্ট্রাকচার যেরকমই থাকুক ওদের শুরু থেকেই বাড়তেছে, কিন্তু হচ্ছে ওরা ক্যাপিটালিজমের দিকে কেন জানি হচ্ছে খুব একটা আগাইতে পারে নাই, ইভেন লিবারালাইজেশনের পরেও। ওদের হচ্ছে স্বৈরাচারী একপাক্ষিক শাসন যখন ছিল ওই সময়েই হচ্ছে ওরা লিবারালাইজেশন করছিল হালকা পাতলা, কিন্তু তারপরেও হচ্ছে ইকোনমি ওভারঅল ক্যাপিটালিজমের দিকে যায় নাই, নামে মাত্র ক্যাপিটালিজম আছে তো ওদের যা গ্রোথ হইছে এই সবগুলো গ্রোথই কি আসলে ফরেন ইনভেস্টমেন্টের মাধ্যমে, কিন্তু নিজেদের অভ্যন্তরীণ যে ক্যাপিটালিস্ট ক্লাসটা আছে সেটাকে ওইভাবে তৈরি করতে পারেনি এরকম কিছু? স্যার ওদের হচ্ছে স্থানীয় আফ্রিকানরা ক্যাপিটালিস্ট ছিল, ওরা হচ্ছে তাদেরকে খুব একটা সাপোর্ট দেয় নাই, মানে রুলিং পার্টিটা হচ্ছে ক্যাপিটালিজম, ওদের স্থানীয় যে ক্যাপিটালিস্ট তাদেরকে খুব একটা সাপোর্ট দেয় নাই, বাট ওদের কান্ট্রিতে হচ্ছে অনেক বড় একটা পোর্শন ক্যাপিটালিস্ট আছে যারা ইন্ডিয়ান আর ইউরোপিয়ান,
ওরা তাদেরকে ভালোই সাপোর্ট দিছে, কিন্তু নিজেদের স্থানীয়দেরকে খুব একটা সাপোর্ট মানে দেয় নাই। ফরেন ইনভেস্টরদের সাথে এক ফরেন ধরনের ইনভেস্টমেন্টকে সম্পর্ক ওরা স্থাপন হচ্ছে তৈরি করছে। প্রায়োরিটি দিচ্ছে। আচ্ছা, বুঝতে পারছি, কিন্তু নিজেদের ক্যাপিটালিস্ট ক্লাসকে তৈরি করে নাই। বোঝা গেছে, না ঠিক স্যার, আছে। ওরা হচ্ছে হুম। থ্রেটেন্ড ছিল আর কি। ক্যাপিটালিজম হচ্ছে খুব বেশি পাওয়ারফুল হয়ে গেলে ওদের আবার ঝামেলা হবে হয়তো রুলিং এ। আচ্ছা, ওরা নিজেদের অভ্যন্তরীণ ক্যাপিটালিস্ট ক্লাস বা নিজেদের অভ্যন্তরীণ বিজনেস গ্রুপটাকে ওইভাবে শক্তিশালী হয়ে দাঁড়াইতে দেয় নাই, ফরেন ইনভেস্টমেন্টকে অ্যালাউ করছে, সেটার উপরে অনেকখানি রিলাই করছে, কিন্তু ওই ফরেন ইনভেস্টমেন্ট বা ডোনারদের উপরে রিলাই করার জন্যই ইভেন্চুয়ালি স্বৈরাচারী একপাক্ষিক শাসন ব্যবস্থা থেকে একটা ডমিনেন্ট পার্টির স্ট্রাকচারে গেছে। বুঝতে পারছি। আই থিঙ্ক আপনারা দুই তিনজনই কথা বলার চেষ্টা করছেন, ইটস আ গুড থিং এন্ড আই ক্যান ক্লিয়ারলি সি দ্য এফোর্ট। ভালো হয়েছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, এই ছিল আমার সর্বশেষ ক্লাস আপনাদের সাথে, এবং এর মাধ্যমে এই পলিটিক্যাল ইকোনমি অফ বাংলাদেশ মানে ইন জেনারেল পলিটিক্যাল ইকোনমি ডিসকাশনও শেষ। ফাইনাল পরীক্ষা তো জানি না কবে হবে, বাট ইন্টারনালের নাম্বার যা আমার ইন্টারনেট কানেকশন মনে হয় এখন একটু আনস্টেবল। এখন কি স্টেবল? স্যার হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আমার একটা কথা ছিল স্যার। বল। স্যার আমি আমার স্যার পলিটিক্যাল ইকোনমি স্যার টার্ম পেপারটা স্যার সাবমিট করতে পারিনি আমার স্যার একটু পার্সোনাল প্রবলেমের কারণে। স্যার আমি আপনাকে মেইল করেছিলাম স্যার, আমি একটু পার্সোনালি সিক স্যার। মানুষ তো পার্সোনালি সিক হয়, অন্য কোনো ভাবে তো সিক হয় না। আপনার দাঁতে ব্যথা, কিন্তু আপনি তো গতকালকেও মনে হয় আমার ক্লাসে ছিলেন, গতকালকে না গত পরশু। না না স্যার, ওটা হচ্ছে ইয়ার ক্লাসে স্যার, ওই যে প্রজেক্ট ম্যানেজমেন্টের টার্ম পেপার গ্রুপ যেটা ছিল স্যার। হ্যাঁ, কিন্তু ওই দিন তো আমি আপনাকে বলতে বিয়েতেই দেখলাম, আপনার তো দাঁতে ব্যথা বলতেছিলেন, যে দাঁতে ব্যথার চোটে আপনি লিখতে পারতেছেন না। না 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 স্যার, দাঁতে ব্যথা স্যার, সাথে স্যার জ্বরও আছে স্যার। ব্যথা থেকে স্যার জ্বর আসছিল, মাঝখানে স্যার বৃষ্টিতে ভিজেছিলাম তো স্যার, এই জন্য আর কি স্যার। স্যার আপনি থেমে তো থেমে জ্বর স্যার আজকে। আপনি তো রোমান্টিক ছেলে, আপনি একটু বৃষ্টিতে ভিজবেনই। তো এখন এখন কি করতে চাচ্ছেন এটা বলেন আর কি। টার্ম পেপার দিবেন আপনি দয়া করে আমাকে? জি স্যার। তো দেন স্যার আমি স্যার ইনশাআল্লাহ স্যার আজকে কালকের ভিতরে আমি স্যার টার্ম পেপারটা করে সাবমিশন করে দিব স্যার। তাই না? তো মানে দিলে তো আমি খুব ধন্য হব আর কি। থ্যাংক ইউ। আমি আমার ক্লাসের রেকর্ডিংটা বন্ধ করি এখানে। তো এটা ছিল আমাদের পলিটিক্যাল ইকোনমি কোর্সের শেষ ক্লাস। আমরা আজকে যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে কিছু কনসেপ্ট রিভিউ করার চেষ্টা করছি, এন্ড তারপরে পলিটিক্যাল ইকোনমি কোর্সটার কোর লজিকটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছি, এন্ড দেন সেটার উপর ভিত্তি করে হচ্ছে আপনার যে পলিটিক্যাল সেটেলমেন্ট 4-5টা দেশে দেখছেন, কেস স্টাডি হিসেবে দেখছেন, সেই কেস স্টাডি গুলো নিয়ে ডিসকাস করার চেষ্টা করছি। ইন জেনারেল উড ইউজ আমি রেকর্ডটা